ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ক্লাসটি দেখতেছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়, যার শিরোনাম হচ্ছে শব্দ ও তরঙ্গ। তো এই অধ্যায়ের উপর এটা আমাদের দ্বিতীয় ক্লাস। এর আগে আমরা তরঙ্গের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে পড়েছি। আজকে আমরা তরঙ্গের প্রকারভেদ পড়ব। ওকে, একটা স্প্রিংয়ের মধ্য দিয়ে একটা তরঙ্গ প্রবাহিত হওয়ার সময় তরঙ্গটি স্প্রিংকে সংকুচিত এবং প্রসারিত করে এগিয়ে যায়। আবার একটা দড়ির এক প্রান্তে একটা ঝাঁকুনি দিয়ে একটা তরঙ্গ তৈরি করলে সেটা দড়ির মধ্য দিয়ে এগিয়ে যায়। এই দুটি তরঙ্গের মাঝে কিন্তু একটা মৌলিক পার্থক্য আছে। স্প্রিংয়ে তরঙ্গটি ছিল সংকোচন এবং প্রসারণের, এবং সেই সংকোচন এবং প্রসারণের দিক এবং তরঙ্গের বেগের দিক একই। এই ধরনের তরঙ্গের নাম অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ হচ্ছে এক ধরনের অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো আমরা যদি স্প্রিংয়ের সংকোচন প্রসারণটা দেখি, স্প্রিং মূলত কিভাবে যায়। আমরা যে একটা স্প্রিং এভাবে আঁকার চেষ্টা করি, তো এই স্প্রিং সাধারণত আমরা যদি এই অংশটা ধরে টেনে ছেড়ে দেই, এখানে যদি এটা শক্তভাবে আটকানো থাকে, তাহলে এরপর স্প্রিংটা কি করে, এই দিক এবং এই দিক যাতায়াত করতে থাকে। ঠিক আছে, বা একটা ভারী জিনিস স্প্রিং সবচেয়ে এরকম করে নিচের দিকে আঁকাই সবচেয়ে বেটার। এরকম করে যদি একটা স্প্রিংয়ের মধ্যে আমরা কি করি, একটা বস্তুকে টেনে কি করি, টেনে ছেড়ে দেয়, তাহলে সেই করে উপরে উঠানামা করবে। তাহলে এখানে তরঙ্গটা এই প্রান্ত থেকে এই কণা থেকে এই কণা, তারপর এই কণা, তারপর এই কণা, এরকম করতে 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 সে তরঙ্গটা শেষ পর্যন্ত কি হবে, এই পয়েন্টে আসবে। তাহলে তরঙ্গের শক্তি সঞ্চালনের দিক বা তরঙ্গের দিক হচ্ছে কোন দিকে, উপরের দিকে বা উপর থেকে নিচের দিকে। আর কণাগুলোর এখন স্প্রিংয়ের যদি আমরা একটা ইন্ডিভিজুয়াল কণার কথা বলি, এখানে একটা স্প্রিংয়ের ইন্ডিভিজুয়াল কণাও কিন্তু কি হবে, এই দিকে যাবে নিচে আসবে, উপরে উঠবে নিচে নামবে, উপরে উঠবে নিচে নামবে। তাহলে আমরা তরঙ্গের ক্ষেত্রে দুইটা জিনিস দেখেছিলাম, একটা হচ্ছে তরঙ্গের শক্তি সঞ্চালনের দিক, আর একটা হচ্ছে তরঙ্গের কণাগুলো একই স্থানে থেকে কম্পনের দিক। ঠিক আছে, তো এইখানে কি হচ্ছে, এই স্প্রিংয়ের প্রত্যেকটা কণা হচ্ছে এই মাধ্যমের একটি কণা, যার মাধ্যমে তরঙ্গের শক্তি কি হচ্ছে, একটা কণা থেকে তারপরের কণা, তারপরের কণা সংকুচিত হচ্ছে। তো যখন আমরা এই কণাটাকে ধরে টানতেছি, সে এটাকে টানতেছে, সে তারপরটাকে টানতেছে, সে তারপরটাকে টানতেছে, এরকম করে করে সবগুলি কি করতেছে, এই একটার পর একটা শক্তি ট্রান্সফার করতেছে। তাহলে এখানে শক্তি ট্রান্সফারের দিকটা হচ্ছে উপরের দিকে, আর যখন তরঙ্গটা নিচে নেমে আসে তখন শক্তি ট্রান্সফারের দিক হচ্ছে নিচে, অর্থাৎ উপর নিচ। এখন স্প্রিংয়ের প্রত্যেকটা কণার কম্পনের ডিরেকশনও কিন্তু উপর নিচ। তাহলে এইখানে কণাগুলোর কম্পনের ডিরেকশন এবং কণাগুলো যে শক্তি সঞ্চালন করতেছে সেই শক্তি সঞ্চালনের ডিরেকশন কিন্তু সেম, অর্থাৎ প্যারালাল, অর্থাৎ শক্তি সঞ্চালনের দিকটাই মূলত তরঙ্গের দিক। তাহলে এখানে কণাগুলোর কম্পনের দিক এবং তরঙ্গের দিক দুইটাই কি একই দিকে, অর্থাৎ সমান্তরাল। এই ধরনের তরঙ্গের নাম হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দের ক্ষেত্রে এইরকম সংকোচন এবং প্রসারণের মাধ্যমে শব্দ সামনের দিকে এগিয়ে যায়। শব্দকে আমরা যখন কথা বলি বা যে কোনো একটা জিনিসের মধ্যে যখন কম্পন সৃষ্টি হয়, এই জিনিসটাকে যদি আমরা বাড়ি দেই, তাহলে এটা কি হয়, প্রথমে এই দিকে যায়, এরকম করে সরে আসে, তারপরে এই দিকে সরে আসে। যখন সেই দিকে সরে আসে তখন এই এর এর অ্যাডজাসেন্ট যে বাতাসের কণাগুলো আছে সেগুলোকে সংকুচিত করে। আর যখন সে আবার এই দিকে সরে আসে তখন এই বাতাসগুলো আবার কি হয়ে যায়, প্রসারিত হয়ে যায়। তারপর যখন আবার এই দিকে সরে আসে তখন আবার সে সংকুচিত করে, এইদিকে আবার, মানে দুই দিকে তো সে চাপ দিচ্ছে, একবার এই দিকে চাপ দিচ্ছে, একবার এই দিকে চাপ দিচ্ছে। যখন এই দিকে চাপ দেয় তখন ডান দিকের এই দিকের বাতাসের কণাগুলো কি হয়, সংকুচিত হয়। ঠিক আছে, আবার যখন সে এই দিকে চাপ দেয় তখন এই দিকের কণাগুলো সংকুচিত হয়, এই দিকের কণাগুলো প্রসারিত হয়। তারপর যখন এই দিকে চাপ দেয় তখন এই দিকের কণাগুলো সংকুচিত হয়। এরকম করে সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ, এরকম করতে করতে এটা সামনের দিকে এগিয়ে যায়। তাহলে কণাগুলো কি হয়, এই দিকে সংকুচিত হয়, আবার এই দিকে প্রসারিত হয়। এই দিকে একটা নির্দিষ্ট কণার কথা যদি বলি, তাহলে সে তখন এই দিকে এই এই সুরশলাকা দ্বারা সে এই দিকে ধাক্কা খায়, তখন এই দিকে যায়। আবার সুরশলাকা যখন ওই দিকে যায় তখনও সে এই দিকে আসে। তো এইরকম করতে করতে ডান বাম করতে করতে শক্তিটাও ট্রান্সফার হয় কিন্তু এই দিকে। তো এই ঘটনাটা চতুর্দিকেই রিপিট হয়। আমরা একটা ডিরেকশনের জন্য যদি হিসাব করি, তাহলে শক্তিটাও সেই দিকে ট্রান্সফার করে, আর এখানকার প্রত্যেকটা কণা এইদিকে সরে যায়, এইদিকে সরে যায়, এইদিকে সরে যায়, এইদিকে সরে যায়, ডান বাম করে। ঠিক আছে, তাহলে এইখানে শক্তি সঞ্চালনের দিক অর্থাৎ তরঙ্গের দিক এবং তরঙ্গের মধ্যে তরঙ্গ সঞ্চালনকারী যে কণাগুলো আছে সেই কণাগুলোর দিক একই দিকে, এই জন্য এটাকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, ওকে। এখানে অনুদৈর্ঘ্য তরঙ্গ তৈরির কিছু কৌশল ওরা বলছে। কিন্তু অন্যদিকে
আমরা যখন দড়িতে ঝাঁকুনি দিয়ে তরঙ্গ তৈরি করেছি সেখানে দড়ির কণাগুলোর কম্পন কিন্তু তরঙ্গের বেগের দিকে ঘটে না। কম্পনের দিক অর্থাৎ দড়ি ওঠানামার দিক এবং তরঙ্গের বেগের সাথে লম্ব। ওঠানামা, তাহলে তরঙ্গের দিক অর্থাৎ দড়ির ওঠানামাটা হচ্ছে তরঙ্গের বেগের সাথে লম্ব। এরকম তরঙ্গের নাম হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। পানির ঢেউ হচ্ছে এরকম আরেকটি উদাহরণ। তো পানির ঢেউ হোক বা দড়ি হোক, দড়ির ক্ষেত্রে যদি হয় এরকম দড়ি থাকে, আমরা কি করি, দড়ির এই অংশটাকে ধরে যদি কি করি, ধরে যদি টেনে ছেড়ে দেই তাহলে কি হবে, এই দড়ির এই কণাটা কি করবে, নিচে নামবে উপরে উঠবে, উপর নিচ যাতায়াত করবে। ঠিক আছে, এই কণাটা কি করবে, উপরে উঠবে নিচে নামবে, উপরে উঠবে নিচে নামবে, এরকম করবে। কিন্তু কণাগুলোর তরঙ্গের সঞ্চালনটা কোন দিকে হবে, দেখো এই কণাটা একে নিচে নিয়ে আনে আসবে, তারপরটা এ পাশেরটাকে, তাহলে তরঙ্গ শক্তিটা আস্তে আস্তে কি আছে, এই কণা থেকে এই কণা, এই কণা থেকে এই কণা, ঠিক আছে, এই দিকে শক্তিটা সঞ্চারিত হচ্ছে কি এই কণা থেকে কণা, ডান থেকে বাম দিকে। এইটাকে ধরে আমরা টেনেছি, ও পাশেরটাকে টানবে, সে পাশেরটাকে টানবে, এরকম করে শক্তি সঞ্চালিত হচ্ছে কোন দিকে, ডান দিকে এবং বাম দিকে। কিন্তু কণাগুলো উঠানামা করতেছে কোন দিকে, কণাগুলোর উঠানামার দিক হচ্ছে তোমার উপর থেকে এবং নিচের দিকে। ঠিক আছে, কণাগুলোর উঠানামার দিক কিন্তু উপরে নিচে, উপরে নিচে, উপরে নিচে, কণাগুলোর ডিরেকশন কিন্তু ভিন্ন এখানে। ঠিক আছে, আর তরঙ্গ সঞ্চালিত হচ্ছে ডান বামে। তাহলে এইখানে কণাগুলোর কণার সঞ্চালনের দিক এবং তরঙ্গের ডিরেকশন কি পরস্পরের সাথে লম্ব। এই ধরনের তরঙ্গকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ বা ট্রান্সভার্স তরঙ্গ বা আর তরঙ্গও বলা হয় এখানে। ঠিক আছে, তো নামগুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউতে আসে, সৃজনশীলে আসে। ঠিক আছে, এরপর দেখো তরঙ্গ সংশ্লিষ্ট রাশি। সরল স্পন্দন গতিতে আমরা যে সকল রাশির কথা বলেছি তার সবগুলোই আসলে পর্যাবৃত্ত তরঙ্গের বেলায় ব্যবহার করতে পারবো। তাহলে আমরা সরল সন্ধিত স্পন্দনের ক্ষেত্রে কিছু কিছু রাশির পড়েছি। সেই আসলে তরঙ্গ একটা সরল সন্ধিত স্পন্দন, তাই না? আমরা যে তরঙ্গের কথা বললাম, তরঙ্গের একটা স্পেসিফিক পুরো তরঙ্গটা তোমার না পর্যাবৃত্ত কম্পন না, তোমার সরল সন্ধিত স্পন্দন না। তরঙ্গের মধ্যে যে কণাগুলোর কম্পনের ডিরেকশন, সেটা অনুদৈর্ঘ্য হোক বা অনুপ্রস্থ হোক, অনুপ্রস্থতে যেরকম ডান বাম সংকুচিত প্রসারিত হয়, অনুপ্রস্থে যেমন উঁচু নিচু, উপরে উঠে নিচে নামে, এই যে একটা নির্দিষ্ট কণার যে গতিটা, একটা নির্দিষ্ট তরঙ্গস্থিত প্রত্যেকটা কণার গতিটাই হচ্ছে কি সরল স্পন্দন গতির মতো। ঠিক আছে, তো এই জন্য তরঙ্গের সংশ্লিষ্ট রাশিগুলো মূলত ওই স্পন্দন গতির একটা কণার যে গতির যে রাশিগুলো ছিল ওগুলো এখানেও প্রযোজ্য। ঠিক আছে, তো তরঙ্গের ক্ষেত্রে একটা পূর্ণ স্পন্দন হয়। পূর্ণ স্পন্দন মানে কি, একটা যে কোনো একটা কণা উপরে ওঠে নিচে নামে বা ডানে বামে যায়, তাহলে সে তার পজিশন থেকে ডানে যাবে। যদি আমরা অনুদৈর্ঘ্যের কথা বলি, এটা তার পজিশন, এখান থেকে সে ডানে যাবে, তারপর ফিরে এসে আবার বামে আসবে, তারপর আবার তার অরিজিনাল পজিশনে ফিরে আসবে। তাহলে এই যে পুরো রাস্তাটা সে একবার গেল, গিয়ে আবার তার স্টার্টিং পয়েন্টে ফিরে আসলো, এই পুরোটাকে বলা হচ্ছে একটা স্পন্দন। একইভাবে অনুপ্রস্থের ক্ষেত্রে কি হবে, তরঙ্গটা তো সামনের দিকে যাবে কিন্তু কণাটা কি হবে, এইখানে উপর নিচ যাতায়াত করবে। তাহলে সে একবার উপরে উঠবে, নিচে নামবে, আবার সেম পজিশনে আসবে, তাহলে এটা হচ্ছে তার একটা পূর্ণ কম্পন। ঠিক আছে, তার একটা পর্যায়কালও আছে। তাহলে এই পূর্ণ কম্পন হইতে যত সময় লাগে সেটা হচ্ছে কি তার পর্যায়কাল। তার কম্পাঙ্ক অর্থাৎ 1 সেকেন্ডে সে কতবার এরকম উঠানামা করে, কয়টা কম্পন দেয় 1 সেকেন্ডে। তার বিস্তার আছে একইভাবে, সে সর্বোচ্চ কত উপরে ওঠে, সর্বোচ্চ কত নিচে নামে, বা সংকোচন প্রসারণের ক্ষেত্রে সে সর্বোচ্চ কত বামে যায়, কত ডানে আসে, এগুলো হচ্ছে সব কি বিস্তার। ওকে, আমরা দেখেছি কোনো একটা তরঙ্গ প্রবাহিত হওয়ার সময় আমরা যদি মাধ্যমের কোনো একটা কণার দিকে তাকিয়ে থাকি তাহলে দেখবো সেই কণাটি সরল সন্ধিত স্পন্দনে কম্পিত হচ্ছে। ঠিক আছে, তাহলে মাধ্যমের প্রত্যেকটা কণার গতি এখানে কি সরল সন্ধিত স্পন্দন। তাহলে প্রত্যেকটা কণার জন্যই ওই স্পন্দন সংশ্লিষ্ট রাশিগুলো সম্পর্কিত আছে। ঠিক আছে, তরঙ্গের বেলায় আমরা নতুন দুটি রাশির কথা বলতে পারি, যার একটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তাহলে আর একটা হচ্ছে তরঙ্গের যে কোনো একটি দশা থেকে তার পরবর্তী একই দশার মাঝে দূরত্ব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ এক পর্যায়কালে তরঙ্গ যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো আমরা দেখি যে একটা কণা যখন উপর থেকে উপরে উঠে নিচে নামে, বা একটা কণা যখন ডানে বামে সরাই, তো ওই সময় তো কণাটা কি হতো, উপরে উঠতে নিচে নামতে যে সময়টা লাগে, ওই সময় কিন্তু কণাটা কি করে,
ওই উপরে উঠতে এবং নামতে সে কিন্তু তার শক্তিটা পাশের কণাতে কি করে, ট্রান্সফার করে। সে নিচে নামার সময়ও ট্রান্সফার করে, উপরে ওঠার সময়ও ট্রান্সফার করে। এই যে সে শক্তি ট্রান্সফার করতেছে, তাহলে তার পুরো কম্পন মানে সে যখন নিচে নামা শুরু করলো তখন সে পাশের কণাতে শক্তি ট্রান্সফার করছে, তাই না? তাহলে ওই কণাটা কি বসে আছে? বসে নেই, সে কিন্তু সঙ্গে সঙ্গে তার শক্তিটা পাশের কণাতে ট্রান্সফার করছে। অর্থাৎ এই কণাটাকে ধরে যখন টান দেওয়া হয়েছে, এই কণাটাকে ধরে যখন টান দেওয়া হয়েছে, তখন পাশের কণাটাও কি হয়েছে, টান ফিল করছে। তার পাশের কণাটাও টান ফিল করছে, তার পাশের কণাটাও এরকম করে মানে যেতে যেতে কি হয়েছে, এই পর্যন্ত। মানে কণাটা যখন এইখানে নামছে, প্রথম কণাটা যখন এই পর্যন্ত নামছে, তখন শক্তিটা কি হয়েছে, এই কণা পর্যন্ত ট্রান্সফার হয়েছে কেবল। ঠিক আছে? একইভাবে যখন উপরে উঠবে তখন কিন্তু আবার শক্তিটা ট্রান্সফার হইতেই থাকবে, তাই না? আবার তাহলে এরকম করে, তাহলে এই যে তার নিচে নামতে উপরে উঠতে আবার এরকম করতে করতে তরঙ্গটা দেখা যাচ্ছে দেখি অনেক দূর চলে গেছে। ঠিক আছে? তাহলে শক্তিটা এখানে কিন্তু নাই। এখান থেকে তার উপরে ওঠার সময় কি আরও এদিকে যাবে, তারপর নিচে নামার সময় আরও অনেক দূরে যাবে। তো এটাকে যদি আমরা এরকম করি, আঁকার চেষ্টা করি, তাহলে এই যে কণাটা, আমরা বিস্তারটা উভয় পাশেই আঁকিয়ে দিই। ঠিক আছে? এই যে কণাটা, তাহলে এই কণাটা নিচে নামলো, উপরে উঠলো, আবার নিচে নামলো, এই ততক্ষণে এর শক্তিটা ট্রান্সফার হইতে 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 এত দূর পর্যন্ত চলে আসছে, একটা পূর্ণ কম্পন পর্যন্ত। অর্থাৎ একটা পূর্ণ কম্পন সম্পন্ন হইতে শক্তি যেখানে যত দূর অতিক্রম করে, বা তরঙ্গটা যে দূরত্বটা অতিক্রম করে, সেটাকেই বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সমান দূরত্ব অতিক্রম করতে তরঙ্গের কত সময় লাগে, সেই সময়টা হচ্ছে টি, অর্থাৎ পর্যায়কাল। তাহলে এক পর্যায়কালে, অথবা এইভাবে আমরা বলতে পারি, এক পর্যায়কালে একটা তরঙ্গ যত দূর অগ্রসর হয় এটি হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এইটাকে যদি আমরা টি দিয়ে হিসাব করি, তাহলে এটা হচ্ছে কি পর্যায়কাল। যদি এই ডিস্টেন্সটা হিসাব করি, তাহলে ডিস্টেন্সটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। ঠিক আছে? আর যদি আমরা এটাকে একটা কম্পন হিসাব করি, তাহলে এটা হচ্ছে একটা পূর্ণ কম্পন। তাহলে একটা পূর্ণ কম্পনের মধ্যে কি আছে, তিনটা রাশি সংশ্লিষ্ট। তাহলে এই ছবি দেখে আমরা কি করতে পারবো, তিনটা জিনিস খুঁজে পাবো। একটা হচ্ছে এই একটা পূর্ণ কম্পন পাইলাম, এটা হচ্ছে একটা পূর্ণ কম্পন, এখান থেকে আমরা এফ পাইতেছি। একটা পূর্ণ কম্পন নিতে কত সময় লাগে সেইটাও আমরা এখান থেকে, যদি সময়ের রাশি থাকে, সময়ের সাপেক্ষে দেওয়া থাকে, তাহলে এখান থেকে এখানে তার সময় যেটা লাগে সেটা হচ্ছে পর্যায়কাল। আবার এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমরা বলতেছি ল্যামডা। ঠিক আছে? এই ডিস্টেন্সটাকে আমরা একটা পূর্ণ কম্পনের যে ডিস্টেন্স, যদি গ্রাফে আমরা রিপ্রেজেন্ট করি, একটা পূর্ণ কম্পনের মানে দুইটা সমদশা সম্পন্ন, আমরা জানি যে একটা পূর্ণ কম্পন বলে সমদশা সম্পন্ন দুইটা কণাটাই এখান থেকে এই পর্যন্ত একটা পূর্ণ কম্পন। এই দুইটা সমদশা সম্পন্ন যে কণার মধ্যে হচ্ছে ডিস্টেন্স, সেটাই হচ্ছে কি তার ল্যামডা। আর টাইম ডিফারেন্সটা হচ্ছে পর্যায়কাল। আর এখান থেকে আমরা পাইতেছি এটা হচ্ছে কি বিস্তার। ওকে, আবার দশা কোণ পাবো এখান থেকে এই পর্যন্ত। সমদশা সম্পন্ন দুইটা কণার মধ্যে দশা কোণ হচ্ছে 360 ডিগ্রিতে। কেন 360 ডিগ্রি হলো ওই আলোচনা আমি এখানে যাচ্ছি না, মনে রাখবে এমনিতে এটা 360 ডিগ্রি। অর্ধেক কম্পন হলে 180 ডিগ্রি, আর যদি এইখানে হয় তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ 180 ডিগ্রি 360 ডিগ্রিকে 4 ভাগে ভাগ হয়েছে। এখানে দেখো সমান 4 ভাগে, এখানে 90 90 180, আর এখানে 90, আর এখানে 360, টোটাল 360 ডিগ্রি। ঠিক আছে? তো এইভাবে মোটামুটি একটা তরঙ্গ থেকে আমরা এতগুলো রাশি পাই। ঠিক আছে? তো তরঙ্গের ক্ষেত্রে আরেকটি রাশি, সেটি হচ্ছে তরঙ্গ বেগ। তো এই যে আমরা এখান থেকে দেখতে পাইলাম যে ল্যামডা পরিমাণ ডিস্টেন্স, একটা তরঙ্গ ল্যামডা পরিমাণ ডিস্টেন্স যেতে তার সময় লাগে কি পর্যায়কাল। অর্থাৎ পর্যায়কালের সময়ে সে যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে তার ল্যামডা। তাহলে আমরা বলতে পারি টি সময়ে তার অতিক্রান্ত দূরত্ব কত, পর্যায়কাল টি সময়ে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্যের সমান, অর্থাৎ ল্যামডা সমান। তাহলে টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যদি ল্যামডা হয়, অতএব 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে, আমরা জানি ল্যামডা বাই টি। 1 মানেই সবচেয়ে ছোট এবং ভাগ হবে। তাহলে এটাকে দিয়ে আমরা সারা জীবন শুনে আসছি কি, এটা এস না, আর এটা কি টি। তাহলে ভি সমান এস বাই টি, অর্থাৎ দূরত্বকে যদি আমরা কি করি সময় দিয়ে ভাগ করি, তাহলে সেটা আমরা পাই কি ভি। তাহলে এখান থেকে ভি সমান আমরা কি পেলাম, ল্যামডা ডিভাইডেড বাই টি। তো এর আগেই আমরা পড়েছি যে এখানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি 1 বাই টি। তাহলে 1 বাই টি কে আমরা বলতে পারি আবার কম্পাঙ্ক। এই জিনিসটাকে আবার কি বলি আমরা, কম্পাঙ্ক। এর আগেই দেখেছি কম্পাঙ্ক এবং পর্যায়কাল পরস্পরের বিপরীত, তাই না? তাহলে ভি সমান আমরা কি লিখতে পারবো, 1 বাই টি সমান হচ্ছে এফ আর ল্যামডা। তো এখান থেকে এই সূত্রটা আসছে ভি সমান এফ ল্যামডা। আলোর বেগের ক্ষেত্রে, আলোর বেগ যদি সি হয়,
আলোর কম্পাঙ্ককে নিউ দ্বারা প্রকাশ করা হয়, আর এটাকে তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা। সেক্ষেত্রে আলোর জন্য এই সূত্রটা ইউজ করা হয়। এখানেও সি আলোর বেগ সি, এখানেও ভি সমান এফ ল্যামডা, কিন্তু বেগটাকে সি দ্বারা প্রকাশ করা হয়, কম্পাঙ্ককে নিউ দ্বারা প্রকাশ করা হয়, আর তরঙ্গ দৈর্ঘ্যকে ল্যামডা দ্বারা প্রকাশ করা হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে ভি সমান কি এন ল্যামডা বা সি সমানও এন ল্যামডা লেখা হয়। এই এন দ্বারাও তখন কি এন দ্বারাও কম্পাঙ্ক বোঝানো হয়। ঠিক আছে, তো প্রতি সেকেন্ডে একটা তরঙ্গ যেটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে তরঙ্গের বেগ। প্রতি সেকেন্ডে যে কয়টি পর্যায়কাল থাকে সেটি হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক যদি এফ হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয় তাহলে ভি সমান হচ্ছে ভি সমান এফ ল্যামডা। এটা কীভাবে আসলো আমি অলরেডি দেখালাম, যে একটি তরঙ্গ যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবাহিত হয় তখন তার বেগের পরিবর্তন হয়। ডেফিনেটলি একটা তরঙ্গ যখন একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে প্রবাহিত হবে তখন তার বেগের পরিবর্তন হবে। আমি আগেই বলেছি যে মাধ্যমের উপর কি করে তরঙ্গের বেগ নির্ভর করে। ওই তরঙ্গ সঞ্চালনের জন্য মাধ্যমের প্রয়োজন হোক বা না হোক, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে কিছু তরঙ্গ আছে মাধ্যমের প্রয়োজন, কিছু তরঙ্গ আছে চলাচলের জন্য মাধ্যমের প্রয়োজন নেই। তবুও যাদের মাধ্যমের প্রয়োজন নেই তারাও যদি ভিন্ন মাধ্যমে প্রবেশ করে তাহলে ওই মাধ্যমটা তাদের বেগকে প্রভাবিত করে ফেলে। ঠিক আছে, যেহেতু কম্পাঙ্ক সবসময় সমান থাকে তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন হয়, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যের বিভিন্ন মাধ্যমের ভেতর দিয়ে যাওয়ার সময় তরঙ্গ দৈর্ঘ্য কিংবা বেগের পরিবর্তন হয়, কিন্তু কম্পাঙ্কের বা পর্যায়কালের কখনো পরিবর্তন হয় না। তাহলে বিষয়টা হচ্ছে কি, মানে শব্দের উৎস যে কম্পাঙ্ক তৈরি করবে, অর্থাৎ প্রতি সেকেন্ডে সে যে পরিমাণ কম্পন দিবে, এই আমি শব্দই বলতেছি, শুধু শব্দ না, যে কোনো তরঙ্গের ক্ষেত্রেই উৎস যে পরিমাণ কম্পাঙ্ক ক্রিয়েট করবে এই কম্পাঙ্ক কখনো পরিবর্তন হবে না। সে যে মাধ্যমেই প্রবেশ করুক না কেন কম্পাঙ্ক একই থাকবে। কিন্তু যখন একটা শব্দ একটা মাধ্যম থেকে যখন ভিন্ন আর একটা মাধ্যমে প্রবেশ করবে তখন তার তরঙ্গ দৈর্ঘ্যটা কী হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তরঙ্গ দৈর্ঘ্যটা কী হবে, মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে তরঙ্গ দৈর্ঘ্যটা তোমার কম বেশি হবে। যদি মাধ্যমটা তুলনামূলক ঘন হয় সেক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য তোমার কমে যাবে। আর মাধ্যমটা যদি কি হয়, হালকা হয়, পাতলা হয়, বা তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যাবে। অর্থাৎ অর্থাৎ বিষয়টা হবে এরকম যে একক কম্পনে সে কি হবে অনেক দূরত্ব অতিক্রম করবে। এটা মূলত মাধ্যমের উল্টা, ঘনত্বের ক্ষেত্রে উল্টাটা হবে। ঘনত্ব বেড়ে গেলেই বরং কি হবে, তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে যাবে। ঠিক আছে, তো একই কম্পন বিশিষ্ট তাহলে একটা শব্দ কম্পাঙ্ক যদি বায়ু মাধ্যম থেকে, এটা হচ্ছে বায়ু মাধ্যম থেকে সে যদি কঠিন মাধ্যমে বা লোহাতে, বায়ু থেকে যদি লোহার মধ্যে সে প্রবেশ করে তাহলে কম্পাঙ্ক তার ঠিকই থাকবে, কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের মান অনেক বেড়ে যাবে। অর্থাৎ এক সেকেন্ডে সে কী করবে, এবার একটা পর্যায়কালের সময়ে সে অনেক দূরত্ব অতিক্রম করবে, ল্যামডাটা বেড়ে যাবে। একটা কম্পন সম্পন্ন হইতে বায়ুতে সে যত দূর যাইতো লোহাতে অনেক দূর যাবে। তার কারণ লোহার কণাগুলো নিজেদের সাথে অনেক বেশি কনজাস্টেড থাকে। বায়ুর কণাগুলোর মধ্যে যদি এইরকম গ্যাপ থাকে আর লোহার কণাগুলোর মধ্যে প্রায় গ্যাপ নেই বললেই চলে। ফলে এখানে শক্তি ট্রান্সফারটা কি হয়, খুব দ্রুত ঘটে। ফলে একটা কম্পন হইতে হইতে শক্তি অনেকগুলো কণা থেকে কণা ট্রান্সফার হইতে পারে। আর এইখানে কণাগুলোর মধ্যে যেহেতু গ্যাপটা কম তাহলে কি হবে, একটা কণার একটা পূর্ণ কম্পন সম্পন্ন হইতে হইতে শক্তিটা খুব বেশি দূর যেতে পারে না। ঠিক আছে, এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা কম হয়। তো এইভাবে যখন কম্পাঙ্ক ঠিক থাকে কিন্তু মাধ্যমের প্রকৃতির কারণে একটা কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে সেই সময়ে তরঙ্গগুলো কি হয় অনেক দূর যেতে পারে বা কম যেতে পারে। এটা মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। কীভাবে কেন নির্ভর করে এটা আমি অলরেডি তোমাদের বললাম। তো যেহেতু কম্পাঙ্ক ঠিক থাকে কিন্তু ল্যামডা পরিবর্তন হয়ে যাচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য, তো আমরা ভি সমান জানি এফ ল্যামডা। তার মানে কি হবে, ল্যামডা পরিবর্তন হয়ে গেছে, এফ একই আছে, তার মানে ভিও পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ বেগের পরিবর্তন হবে। এইভাবে যে কোনো একটা শব্দ কি হয়, যে কোনো একটা তরঙ্গের বেগের পরিবর্তন হয় মাধ্যম পরিবর্তন হওয়ার কারণে। কেন পরিবর্তন হয়, তার কারণ তরঙ্গ দৈর্ঘ্যটা পরিবর্তন হয়। মাধ্যমের কণাগুলোর যে তোমার অ্যারেঞ্জমেন্ট এটার উপর নির্ভর করে। এটার কারণে কি হয়, কণাগুলো ঘনভাবে সন্নিবেশিত আছে নাকি হালকাভাবে সন্নিবেশিত আছে এটার উপর নির্ভর করে তরঙ্গ দৈর্ঘ্যটার মান কম বেশি হয়। কম্পাঙ্ক একই থাকে, ফলে বেগের মান কি হয়, কম বেশি হয়। ওকে, তো আমরা কি বুঝলাম, যখন মাধ্যম পরিবর্তন হয় তখন কি হয়,
কম্পাঙ্ক ঠিক থাকে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। তাহলে ভিন্ন ভিন্ন মাধ্যমের ক্ষেত্রে কম্পাঙ্ক একই থাকবে কিন্তু বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন হবে। তাহলে এইখান থেকে আমরা একটা নির্দিষ্ট শব্দের উৎস থেকে যদি শব্দ ভিন্ন ভিন্ন মাধ্যমে প্রবেশ করে তখন আমরা লিখতে পারি v1λ1 সমান v2/λ2, v1/λ1 সমান v2/λ2 একই উৎসের জন্য। একই উৎস কিন্তু ভিন্ন ভিন্ন মাধ্যম, তো এখানে শর্ত হচ্ছে উৎস সেম, উৎস কি একই অর্থাৎ কম্পাঙ্ক একই, অর্থাৎ কম্পাঙ্ক কি ধ্রুবক। তো এইরকম যদি হয় তাহলে একই উৎস থেকে শব্দ উৎপন্ন হয়ে যদি ভিন্ন ভিন্ন মাধ্যমে প্রবেশ করে তখন আমরা এই সূত্রটাকে ব্যবহার করতে পারবো, v1/λ1 সমান v2/λ2। কেন? ল্যামডা যেহেতু এফ যেহেতু সবসময় ফিক্সড থাকবে, তাহলে এই ভি সমান আমরা কি জানি এফ ল্যামডা, আর এফ সমান কি v/λ। এখন ভিন্ন ভিন্ন মাধ্যম যদি হয় তাহলে কম্পাঙ্ক একই থাকবে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কী হবে, চেঞ্জ হয়ে যাবে, সেই সাথে সাথে ভিও চেঞ্জ হয়ে যাবে। তো তরঙ্গ দৈর্ঘ্য যতটুকু চেঞ্জ হবে ভি ততটুকুই চেঞ্জ হয়ে যাবে। তরঙ্গ দৈর্ঘ্য এই জন্য ভি এবং ল্যামডার অনুপাতটা সবসময় কী থাকবে, সমান থাকবে যদি কম্পাঙ্ক ফিক্স থাকে। অর্থাৎ একই উৎস থেকে মানে নির্গত তরঙ্গ বা শব্দ বা যেটা আলো যেটাই হোক না কেন ভিন্ন ভিন্ন মাধ্যমে প্রবেশ করলে সেটা কি হবে, v1/λ সমান v2/λ2। এই সূত্রটা মাথায় রাখতে হবে, এটা একই উৎসের জন্য এই সূত্র প্রযোজ্য। তাহলে এটা কি উৎস একই কিন্তু কি আলাদা, তোমার মাধ্যম আলাদা, ঠিক আছে। তাহলে এই সূত্র আরেকটি আছে, এটার সাথে আমি এখনই বলে দেই, সেটি হচ্ছে যে মাধ্যম একই কিন্তু উৎস ভিন্ন। মাধ্যম যদি একই হয় তাহলে আমরা জানি একই মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য এবং বেগ একই থাকবে, পরিবর্তন হবে না। কিন্তু উৎস ভিন্ন হওয়ার কারণে কি হয়ে গেছে, এফ কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, এফ কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তাহলে এখানে বেগটা কি হয়ে যাবে, পরিবর্তন, বেগ একই থাকবে, ঠিক আছে। তাহলে কম্পাঙ্কের উপর নির্ভর করে এখানে ল্যামডা পরিবর্তন হবে। তাহলে এখানে বেগ একই থাকবে, তাহলে কম্পাঙ্ক পরিবর্তনের সাথে সাথে তাহলে কি পরিবর্তন হবে, ল্যামডা পরিবর্তন হবে, ঠিক আছে। তাহলে v1 ল্যামডা f2 সমান f2 ল্যামডা 2। তাহলে একটা নির্দিষ্ট মাধ্যম একই কিন্তু উৎস ভিন্ন, কি উৎস ভিন্ন কিন্তু মাধ্যম যদি একই হয় তাহলে সেই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে f1λ1 সমান f2 λ2। তাহলে এখানে যেহেতু বেগ একই থাকবে একই উৎসে, কম্পাঙ্ক ভিন্ন ভিন্ন হবে, তো কম্পাঙ্ক ভিন্ন ভিন্ন হওয়ার কারণে ল্যামডাটা তরঙ্গ দৈর্ঘ্যটাও ভিন্ন ভিন্ন হবে, ঠিক আছে। ওকে, তো এটা মাথায় রাখবা, একই উৎস ভিন্ন মাধ্যমের জন্য এই সূত্র, আর ভিন্ন উৎস একই মাধ্যম, শব্দের উৎস ভিন্ন বা তরঙ্গের উৎস ভিন্ন ভিন্ন কিন্তু মাধ্যমটা সেম, তাহলে সূত্র আছে f1λ1 সমান f2 λ2। ওকে, তো এখানে প্রশ্ন বলছে এটা চিত্রে একটি তরঙ্গ দেখানো হয়েছে, এই চিত্র থেকে তরঙ্গের বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, দোলনকাল, কম্পাঙ্ক এবং বেগের ভেতর কোন কোনটির মান বের করা সম্ভব সেগুলো বের করে দেখাও। তাহলে এই যে এগুলোর মধ্য থেকে কোনটি বের করা সম্ভব, তো আমরা যদি দেখি যে এখান থেকে, তো এখানে কি দেওয়া আছে, দূরত্ব দেওয়া আছে আর বিচ্যুতি বলতে বিস্তার দেওয়া আছে। তাহলে এখানে বিস্তার বের করা যাবে, বিস্তার হচ্ছে কি 0.1, ঠিক আছে। তো এইদিকেও 0.1 আছে, তো এগুলো হচ্ছে বিস্তার। আর এখান থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্য বের করতে পারবো, তাই না। এখান থেকে আমরা এইটা হচ্ছে তার কি তরঙ্গ দৈর্ঘ্য, একটা কম্পনের মধ্যবর্তী, একটা পূর্ণ কম্পনের সমদশা সম্পন্ন দুটি কণার মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ একটা পূর্ণ কম্পন হইতে যে সময় লাগে সেই সময় সে যে দূরত্ব, এখানে যেহেতু দূরত্বের সাপেক্ষে দেওয়া আছে তাহলে এইটা হচ্ছে তার তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। তাহলে ল্যামডা সমান হচ্ছে কত, 2 মিটার। একইভাবে আমরা এখান থেকে হিসাব করতে পারি, এখান থেকে শুরু করে এর সমান দশা কোনটা, এইটা, ঠিক আছে। মনে করো মানে একটা উঁচু জিনিস আর একটা নিচু জিনিস, এটা হচ্ছে তরঙ্গ চূড়, এটা হচ্ছে তরঙ্গ খাঁজ। এই একটা তরঙ্গ চূড় এবং একটা তরঙ্গ খাঁজের মধ্যবর্তী ডিস্টেন্সটাই হচ্ছে মূলত তরঙ্গ দৈর্ঘ্য। একইভাবে দুইটা তরঙ্গ চূড়ের মধ্যবর্তী ডিস্টেন্সটাও হচ্ছে কি ল্যামডা। মানে এগুলো মোটামুটি একই সমদশায় আছে। তো দুইটা তরঙ্গ খাঁজের কথা যদি বলি তাহলে দুইটা তরঙ্গ খাঁজের মধ্যবর্তী ডিস্টেন্সটাও ল্যামডা। তাহলে এগুলো সবই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তার কারণ এই দশাগুলো সমান, ঠিক আছে। আর আমরা বলেছি এইটা আর এটা কেন সমদশা না, তার কারণ এটা নিচের দিকে নামতেছে, এটা উপরের দিকে উঠতেছে। আচ্ছা, যাই হোক, তো এখন যদি এখানে টাইমের সাপেক্ষে দেওয়া থাকতো, এটা যদি কি থাকতো, দূরত্ব না হয়ে যদি টাইম হইতো তাহলে এইখান থেকে এই পর্যন্ত টাইমটা কি হইতো, পর্যায়কাল হইতো। কিন্তু এখানে টাইমের সাপেক্ষে দেয়নি, তো এই জন্য এখান থেকে আমরা টাইম পাচ্ছি না। তো
তো যদি এই গ্রাফটা যদি দূরত্বের সাথে না দিয়ে টাইমের সাথে দিত, তাহলে আমরা কি বলতে পারতাম, এইখান থেকে একটা পূর্ণ কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে সেটাকে আমরা পর্যায়কাল বলতাম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা ল্যামডা পাচ্ছি, শুধু বিস্তার পাচ্ছি। টাইম যেহেতু পাচ্ছি না, এই জন্য আমরা কি পাবো না, ভি এখান থেকে পাবো না, এফও পাবো না। তার কারণ ভি এবং এফ দুইটার সাথেই কি টাইম সম্পর্কিত, দুইটার সাথেই কি টাইম সম্পর্কিত। কম্পাঙ্ক মানে হচ্ছে 1 সেকেন্ডে কতটি কম্পন দেয়, তাহলে এখানে টাইম সম্পর্কিত একটা আইডিয়া থাকতে হবে। যেহেতু নাই, তার মানে আমরা এফ এর মান পাবো না, আবার ভিও পাবো না। কেন? কারণ ভি সমান জানি আমরা এফ ল্যামডা, তো এফ যেহেতু পাই নাই, তাহলে ল্যামডাও পাবো না। ঠিক আছে, ওকে। তো আমি উক্ত ছবিতে যে তথ্য দেওয়া আছে সেখান থেকে শুধু তরঙ্গটির বিস্তার এবং তরঙ্গ দৈর্ঘ্য বের করা সম্ভব। এই ছবিতে যে তথ্য দেওয়া আছে সেখান থেকে পর্যায়কাল, কম্পাঙ্ক বা বেগ বের করা সম্ভব নয়। কেন? কারণ সময় নাই। উপরের তরঙ্গটি একটি নির্দিষ্ট সময়ের তরঙ্গের অবস্থা, সময়ের সাথে অবস্থানে কি পরিবর্তন হয়েছে সেখানে এই তথ্য দেওয়া নেই। তাহলে এখানে সময়ের সাথে এই তথ্যটা দেওয়া নেই, বরং দূরত্বের সাথে বিস্তারের সম্পর্ক দেওয়া আছে। ওকে, এই যে তরঙ্গ, এখানে সময় দেওয়া আছে। তো চিত্রে আরেকটি তরঙ্গ দেখানো হয়েছে 7.07 চিত্রে। এই চিত্র থেকে তরঙ্গের বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, দোলনকাল, কম্পাঙ্ক এবং বেগের ভেতর কোনটি বের করা সম্ভব সেটি দেখাও। একইভাবে এখানে বিস্তার বের করা যাচ্ছে, এটা হচ্ছে কি তোমার বিস্তার এ। ওকে, এখানে যেহেতু টাইম দেওয়া আছে, তাহলে এখান থেকে সমদশা সম্পন্ন কণা, এটা 2 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, বা এখান থেকে এই পর্যন্ত টাইমটা হচ্ছে কত, 2 সেকেন্ড, 1.5 থেকে 3.5, বা এখান থেকে এই সময় পর্যন্ত এটা হচ্ছে কি 3.5। ঠিক আছে, সরি 2, হ্যাঁ 2। তাহলে এই 2 সেকেন্ড, 2 সেকেন্ড সময় যেটাই বলি না কেন, এইটা 2 সেকেন্ড সময়, এটা একটা পূর্ণ কম্পনের তোমার মাঝখানের সময়, অর্থাৎ সমদশা সম্পন্ন দুটি কণার মধ্যবর্তী টাইম। এই টাইমটাই হচ্ছে পর্যায়কাল, টি সমান তাহলে এখানে কি 2 সেকেন্ড। ঠিক আছে, যেহেতু টি পাইছি, তাহলে এখান থেকে আমরা কি পাবো, এফ পাবো। টি যেহেতু পেয়েছি, সেখান থেকে আমরা কি পাবো, এফ পাবো। এফ সমান মানে 1/t। কিন্তু এইখান থেকে আমরা আবার ভি সমান কি এফ ল্যামডা, তাহলে ভি এর সাথে দূরত্ব এবং সময় দুইটা জিনিস সংশ্লিষ্ট। ভি সমান কি আমরা জানি S/T। তাহলে ভি এর সাথে দূরত্ব এবং সময় এই দুইটা জিনিস সংশ্লিষ্ট আছে। তাহলে ভি পাওয়ার জন্য দূরত্বও পাইতে হবে, সময়ও পাইতে হবে। তাহলে এই লেখচিত্রে আমরা সময় পাইতেছি, কিন্তু সেখান থেকে কিন্তু দূরত্ব পাইতেছি না। দূরত্ব সম্পর্কিত কোনো ধরনের কিছু এখানে, অর্থাৎ সে এই 1 সেকেন্ড সময়ে কত দূরত্ব, এখানে দূরত্ব সংশ্লিষ্ট কিচ্ছু দেওয়া নাই। এই বরাবর এখানে তোমরা ভাবতে পারো যে এই দিকে দূরত্ব আছে, এটা তো একটা কণার কম্পনের ডিরেকশন, কিন্তু ভি তো এখানে আমাদের তরঙ্গের বেগ, তো তরঙ্গ তো যাচ্ছে এই দিকে, তাই না? তাহলে এই দিকে কোনো দূরত্ব সংশ্লিষ্ট কিছু দেওয়া নেই, এই জন্য আমরা এখানে কি করতে পারবো না, বেগ বের করতে পারবো না। কিন্তু টি যেহেতু দেওয়া আছে, ওখান থেকে আমরা কম্পাঙ্ক বের করতে পারবো। আগেরটাতে দূরত্ব দেওয়া ছিল কিন্তু সময় নেই, এই জন্য বেগ পাই নাই। এখানে সময় আছে কিন্তু দূরত্ব নেই, কিন্তু বেগ পাওয়ার জন্য সময়, দূরত্ব এবং সময় দুইটাই লাগবে। তখন বেগ মানে তো হচ্ছে কি সময়ের সাপেক্ষে সে কত দূর যাচ্ছে। তো এই তরঙ্গের বিস্তার হচ্ছে 0.2 এবং পর্যায়কাল হচ্ছে 2 সেকেন্ড। এই ছবি থেকে অন্য কোনো তথ্য বের করা সম্ভব না। না, কম্পাঙ্ক বের করা যাবে, ডেফিনেটলি কম্পাঙ্ক বের করা যাবে, তাই না? এখানে কম্পাঙ্ক তো বের করা যাবে, তো ওটা বলে নাই কেন। তো কম্পাঙ্ক বের করা যাবে, কম্পাঙ্ক সমান জানি 1/t। ঠিক আছে, কম্পাঙ্ক বের করা যাবে। এখানে এখানে ওরা এটা বলে নেই। তো এই ছবিটিতে একটা নির্দিষ্ট স্থানে সময়ের সাথে সাথে তরঙ্গটি কিভাবে পরিবর্তিত হচ্ছে সেটি দেখানো হয়েছে। কাজে এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য কত বের করা সম্ভব না। তো এখানে সময়ের সাথে তরঙ্গ কণাগুলোর অবস্থান কিভাবে পরিবর্তন হয়েছে সেটা দেখাইছে, কিন্তু কণাটা শক্তি ট্রান্সফার কতটুকু করছে এই সময়ে, এই ডিস্টেন্সটা এখানে দেওয়া নেই, অর্থাৎ এটা দূরত্বটা কত সেটা বলা নেই। এই জন্য এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্য বের করা সম্ভব না, ফলে বেগও বের করা সম্ভব না। ঠিক আছে, এরপর বলছে 3.8 চিত্র এখানে দেওয়া আছে। এখানে একই তরঙ্গের জন্য দেখো, একই তরঙ্গকে এবার কি যে প্রবলেমটা এটা ইজি করেছে, একই তরঙ্গ সেম তরঙ্গের জন্য এখানে দূরত্বও বলে দিছে, আবার এখানে সময়। তার মানে এখান থেকে আমরা সময় পাবো, অর্থাৎ টি পাবো, আর বা টি পেলে আমরা এফ পাবো, টি ইনভার্স সমান এফ, আর এখান থেকে আবার আমরা ল্যামডা পাবো। তাহলে যদি আমরা এখানে এফ পাইলাম আর এখানে ল্যামডা পাইলাম, ওখান থেকে দুইটা থেকে আমরা কি পাবো, ভি পাবো। ওকে, তো দুইটা লেখ চিত্র এই জন্য
আঁকা হয়েছে, তাহলে যে কোনো তরঙ্গের পূর্ণাঙ্গ চিত্র পাওয়ার জন্য, সব রাশি জানার জন্য ওইটা দুইটা লেখচিত্র জানতে হবে। একটা হচ্ছে সময়ের সাপেক্ষে কণাগুলোর সময়ের সাপেক্ষে বিস্তারের লেখচিত্র, আর একটা হচ্ছে দূরত্বের সাপেক্ষে বিস্তারের লেখচিত্র। ঠিক আছে, অর্থাৎ বিস্তার যদি এ হয় তাহলে এ ভার্সেস টি লেখচিত্র এবং এ ভার্সেস এস। ঠিক আছে, এই দুইটা লেখচিত্র থেকে ফাইনাল কি পাওয়া যাবে, তরঙ্গ সংশ্লিষ্ট সবগুলো রাশির মান পাওয়া যাবে। ঠিক আছে, 7.08 চিত্রে একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন অবস্থানে এবং একটি নির্দিষ্ট অবস্থানে বিভিন্ন সময়ে, তাহলে একটা একই স্থানে বিভিন্ন সময়ে একটা কণার লেখচিত্র দেওয়া আছে, আর একটা হচ্ছে একই অবস্থানে আর একই সময়ে বিভিন্ন অবস্থানে, অর্থাৎ সে কোথায় আছে, দুইটি লেখচিত্র দেখানো আছে। এর বিস্তার, তরঙ্গদৈর্ঘ্য, কম্পাঙ্ক, বেগ বের করো। ঠিক আছে, তো একই কণার একটা এখানে কি ধ্রুবক, এখানে এসটা হচ্ছে ফিক্সড, একটা নির্দিষ্ট অবস্থানে একটা নির্দিষ্ট দূরত্বে সময়ের সাথে সাথে বিস্তারের লেখচিত্র আঁকা হয়েছে, আর একটা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে দূরত্বের সাথে সাথে বিস্তার, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে এই কণাটা কোথায় আছে, এই কণাটা কোথায় আছে, একটা নির্দিষ্ট সময়ে প্রত্যেকটি কণা কোথায় আছে, এই কণাটা কোথায়, এখানেই আছে, এখানকার কণাটা এখানে উঠে গেছে, এখানকার কণাটা এখানে উঠে গেছে, এখানকার কণাটা এই জায়গায় উঠে গেছে, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ একটা নির্দিষ্ট মুহূর্তে যদি আমরা কি করি, তোমার এইদিকে এস, একটা নির্দিষ্ট সময়ে যদি আমরা কি করি, একটা তরঙ্গের যদি ছবি তুলি, স্থির চিত্র যদি আঁকা হয়, তাহলে এইরকম যে মাধ্যমের কণাগুলো ঠিক এই এই ঢেউ যদি হয় পানির ঢেউ, তাহলে এই কণাটা এখানেই আছে, সমুদ্র মানে পানির প্লেন বরাবরই আছে, আর এই কণাগুলো উপরে উঠে গেছে, আর এই কণাগুলো কি হয়েছে, নিচে নেমে গেছে। ঠিক আছে, এটা একটা নির্দিষ্ট সময়ে অবস্থানের সাপেক্ষে, অর্থাৎ কোন কোন কণাটা কোথায় আছে, কোন কণাটার কতটুকু বিস্তার হয়েছে একটা নির্দিষ্ট ফিক্সড সময়ে, সেটা যদি একটু পর 1 সেকেন্ড পর বা 0.5 সেকেন্ড পর ভিডিওটা চালানোর পর আবার যদি পজ করা হয়, আবার যদি তরঙ্গটার একটা স্থির চিত্র নেওয়া হয়, সেক্ষেত্রে কি হবে, মানে আমি ভিডিও বলতে বোঝাচ্ছি, মনে করো যে ঢেউতে তোমরা কি পানির ঢেউ ভিডিওতে দেখতেছ, এরকম করতে করতে তোমরা দেখবে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পজ করবা, দেখবা যে এই এক এক সময়ে এক একটা কণা এক এক অবস্থানে থাকতেছে, তার লেখচিত্রটা হচ্ছে এটা। ঠিক আছে, তো উপরের চিত্র থেকে আমরা দেখতে পাইতেছি, তো প্রথম চিত্রে বিস্তার এ এবং তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার, তাহলে এটা হচ্ছে কি বিস্তার 0.1, আর তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু একটা পূর্ণ কম্পন এখান থেকে শুরু করে কোন পর্যন্ত, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে এখানে ডিস্টেন্সটা দেওয়া আছে 1 মিটার। ঠিক আছে, আর দ্বিতীয় তরঙ্গ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানেও বিস্তার আছে 0.1 মিটার, আর দোলন এখান থেকে পর্যায়কাল পাওয়া যাচ্ছে, এখান থেকে এই পর্যন্ত একটা পূর্ণ কম্পন হতে সময় লাগছে 0.2 সেকেন্ড, তাহলে এখানে বিস্তার এ, দোলনকাল হচ্ছে টি। তো দোলনকাল যদি জানা থাকে তাহলে এখান থেকে আমরা এফ বের করতে পারবো, এফ সমান 1/t এত আওয়ার্স, তাহলে এখান থেকে আবার আমরা ভি বের করতে পারবো, এফ ল্যামডা, তাহলে আগেরটা থেকে আমরা ল্যামডা পেয়েছি যে এখানে 1, তাহলে বেগ হবে কত, 1 গুণন 0.2, অর্থাৎ 0.2 মিটার পার সেকেন্ড, সরি কম্পাঙ্ক, হ্যাঁ কম্পাঙ্ক হচ্ছে 5 হার্স, তাহলে 5 গুণন 1, 5 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এটা। এরপর দেখো 7.09 চিত্রে একটি তরঙ্গের বিভিন্ন অবস্থা দেখানো হয়েছে, যেখানে এ বি সি ডি এবং ই এর বিভিন্ন অবস্থান চিহ্নিত হয়েছে, কোন কোন অবস্থানে দশা 1। তাহলে এই যে এইখানে, তাহলে দশা 1 বলতে বোঝায় আমরা দুইটা জিনিস, দশার মধ্যে অনেকগুলো প্যারামিটার আছে, দশা বলতে অনেকগুলো প্যারামিটারকে একসাথে বোঝায়, কিন্তু এইখানে আমরা সমদশা বোঝার জন্য সবগুলো প্যারামিটারের আমাদের প্রয়োজন নেই। প্যারামিটার আমরা সমদশা বোঝার জন্য দুইটা প্যারামিটার হিসাব করবো, একটা হচ্ছে তার বিস্তার, আর একটা হচ্ছে তার ডিরেকশন, অর্থাৎ দিক, অর্থাৎ তার কম্পনের কি দিক। এই দুইটা যদি সেম হয় তাহলে আমরা বুঝবো তারা হচ্ছে কি সমদশা সম্পন্ন। একটা হচ্ছে কি বিস্তার, আর একটা হচ্ছে তার কম্পনের দিক। কম্পন কার দিক, কম্পনের দিক, অর্থাৎ কোন দিকে সে যাচ্ছে, ওই নির্দিষ্ট মুহূর্তে সে কোন দিকে যাচ্ছে সেটা। তাহলে আমরা কোনো একটা কণা যদি এই দিকে থাকে তাহলে আমরা বুঝবো সে উপরের দিকে যাচ্ছে, আর কোনো একটা কণার অবস্থান যদি নিচে এই দিকে হয়, অর্থাৎ আমাদের এইটা হচ্ছে কি সাম্যাবস্থান। ঠিক আছে, এখন যে জিনিসটাকে আমরা এইভাবে দেখতে পারি, এই অংশটাতে কণাটা কি হচ্ছে উপরের দিকে উঠতেছে। ঠিক আছে,
আর এই অংশটাতে কণা কি হচ্ছে নিচের দিকে নামতেছে, ঠিক আছে। আবার এই অবস্থানে কণাটা কি হচ্ছে উপরের দিকে উঠতেছে, ঠিক আছে। ডিরেকশনটা আমরা দেখব। তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত মানে আমরা আমাদের অবশ্যই স্টার্টিং পয়েন্টটা বুঝতে হবে। তাহলে তাহলে যদি কি হয় যে জিনিসটা যে দেখো যে তরঙ্গটা যার তোমার মানে আমরা যদি যে কোনো কণার এখানে কি করি করি, তাহলে যদি এইরকম করে দেখি যে এক্স এক্স অক্ষের মান তো এইদিকে বাড়তে এইদিকে মান আসতেছে, যদি বিস্তারের মানটা আস্তে আস্তে বাড়ে, বিস্তারের মানটা যদি যে 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 পয়েন্টে বিস্তারের মান আস্তে আস্তে বাড়তেছে, অর্থাৎ এখানে পজিটিভ ঢাল, এই পয়েন্টে আমরা বুঝবো কণাগুলো উপরে উঠতেছে। আর যেখানে ঢালটা নেগেটিভ হবে, অর্থাৎ আস্তে আস্তে তোমার টি এর মান আস্তে আস্তে নেগেটিভ, বিস্তারের মান আস্তে আস্তে কমতেছে, বিস্তারের মান আস্তে আস্তে কমতেছে, আর এদিকে বাড়তেছে বলবো না, ওই অর্থে যদি আমরা বলি ডিরেকশন হিসাব করে নেগেটিভ মান সেটা তো কম। আর নেগেটিভ মানে কি, এটা যদি -2 হয়, সরি এটা +2 হলে এটা -2, তাহলে এই দিক থেকে এইদিকে আসতেছে, তাহলে বিস্তার কি কমতেছে। তো যেখানে বিস্তার কমবে সেখানে আমরা বুঝবো সে নিচে নামতেছে, ঠিক আছে। তাহলে ওইখান থেকে তাহলে এই দুইটা জিনিস আমরা কি বুঝবো। বিস্তার তো আমরা সাম্যাবস্থান থেকে তার দূরত্বটাই হচ্ছে বিস্তার, আর ডিরেকশনটা তাহলে আমরা যদি এই পয়েন্ট নেই, তাহলে এইখানে তার বিস্তার 0, এখানেও 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 বিস্তার 0। তাহলে এই জায়গায় কিন্তু বিস্তার একই, বিস্তার সেম, ঠিক আছে। এবার দিক আমরা হিসাব করি, তাহলে এইখানে দিক কোন দিকে, উপরের দিকে, এইখানে দিক কোন দিকে, নিচের দিকে। তার মানে এরা দুইজন কি একই দশা না, এটাকে আমরা বিপরীত দশা বলবো। বিস্তার যদি একই হয় কিন্তু দিক যদি বিপরীত দিকে হয়, তাহলে সেটাকে আমরা বিপরীত দশা বলবো। আর এই জায়গাতে দেখো ডিরেকশনটা উপরের দিকে, এখানে ডিরেকশন উপরের দিকে, এখানেও ডিরেকশন উপরের দিকে, তাহলে এইটা আর এটা হচ্ছে সমদশা। আবার এইখানে বিস্তার 0, এখানে বিস্তার 0, এখানে ডিরেকশন নিচের দিকে, এইখানেও ডিরেকশন নিচের দিকে, তাহলে এইটা আর এইটা হচ্ছে সমদশা, অর্থাৎ বি আর ডি হচ্ছে সমদশা। একইভাবে এইটা উপরের দিকে, তাহলে তাহলে এই পয়েন্ট, এ পয়েন্ট, বি পয়েন্ট, এগুলো আছে ও এ বি সি দের এইটা বুঝাইছে। আবার যদি আমরা বলি এইখানে এইখানে এখানে এগুলো সমদশা কেন, কারণ এখানে বিস্তার সর্বোচ্চ, আর ডিরেকশনটা দেখো সে উপর থেকে নিচে নামতেছে, এখানে প্রত্যেকের ডিরেকশনটা এরকম, মানে এটা একটা ট্রানজিশনাল পয়েন্ট যেখান থেকে ডিরেকশনটা উপর থেকে নিচের দিকে হবে, অর্থাৎ এই, ঠিক আছে। বা এখানে আমরা বলতে পারি ডিরেকশনটা এখানে এই ঢাল বরাবর, ঠিক আছে। অথবা এভাবে মাথায় রাখতে যে এইখানে ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে, চেঞ্জিং পয়েন্ট এটা, তাহলে সেখানে এই কণাগুলো হবে কি তোমার এ সি, আর এটার নাম দেয় না, এগুলো হচ্ছে সমদশা। একইভাবে যদি আমরা এই পয়েন্টগুলো নেই, তাহলে এই দুইটা পয়েন্টেও এখানেও কি আছে বিস্তার একই, কিন্তু এখানেও চেঞ্জিং পয়েন্ট, ঠিক আছে, ঠিক আছে। এটা এখন তোমরা বলতে পারো যে এইখানেও চেঞ্জিং পয়েন্ট বিস্তার সর্বোচ্চ, এখানেও চেঞ্জিং পয়েন্ট বিস্তার সর্বোচ্চ, কিন্তু বিস্তার তো এখানে পজিটিভ বিস্তার, আর এখানে তো বিস্তার নেগেটিভ, তাহলে বিস্তারের মান তো এক হইল না। বিস্তার এখানে পজিটিভ আর এখানে বিস্তার নেগেটিভ, আর এখানে চেঞ্জিং পয়েন্টটাও ডিফারেন্স, এখানে উপরে উঠতে উঠতে নিচে নামতেছে, আর এখানে নিচে নামতে নামতে উপরে ওঠা শুরু করছে, তাই না, নিচ থেকে উপরে ওঠা শুরু করছে, আর এখানে উপর থেকে নিচে নামা শুরু করছে, ঠিক আছে। তো এই জন্য তো এইভাবে আমরা কি করতে পারবো, বিস্তার এবং কম ডিরেকশনটাকে এক তুলনা করে সমদশা কোনটি এবং বিপরীত দশা কোনটি সেটা আমরা বুঝতে পারবো। তাহলে সমদশার ক্ষেত্রে দুইটা মানই সমান হইতে হবে, আর বিপরীত দশার ক্ষেত্রে যে কোনো একটা যদি নেগেটিভ হয় সমান, যে এ যেমন এখানে বিস্তার কি পজিটিভ প্লাস এ, আর এখানে বিস্তার আছে কি মাইনাস এ, তার মানে এরা বিপরীত দশায় আছে। তাহলে এইটা আর এটা বিপরীত দশা, তার সাথে এইটা বিপরীত দশা, তার সাথে এইটা বিপরীত দশা, একইভাবে এইটা আর এটা বিপরীত দশা। কেন, এখানে এ এর মান সমান কিন্তু ডিরেকশন এটা উপরের দিকে, এটা নিচের দিকে, তাহলে যে কোনো একটা এ ঠিক আছে কিন্তু ডিরেকশনটা পজিটিভ নেগেটিভ, তাহলে এরা বিপরীত দশা। আবার ডিরেকশন মোটামুটি ঠিক আছে কিন্তু এ কি নেগেটিভ, যেমন যদি এইখানকার একটা পয়েন্ট নেই আমি, আর এখানকার একটা পয়েন্ট নেই, এই পয়েন্টটার ঠিক বিপরীত দশা হবে কোথায়, এইখানে, ঠিক আছে। তো এইরকম করে এখানে বিস্তার নেগেটিভ, বিস্তার নেগেটিভ, তো যে কোনো একটা নেগেটিভ হইলেই কি হবে বিপরীত হবে, আর ডিরেকশনও নেগেটিভ, ঠিক আছে। তো দিক এবং বিস্তার যদি বিপরীত হয় তাহলে বিপরীত দশা বলবো, আর দুইটাই যদি সেম হয় তাহলে সেটাকে আমরা বলবো সম দশা, ঠিক আছে। এবার হচ্ছে শব্দ তরঙ্গ, সাউন্ড ওয়েভ। তো আমরা অনেক ধরনের তরঙ্গ নিয়ে আলোচনা করছি, কিন্তু এই অধ্যায়ে
এই অধ্যায়ের শিরোনাম ছিল তরঙ্গ ও শব্দ। তো এখানে শুধুমাত্র শব্দ তরঙ্গ নিয়ে আলোচনা করা হবে। শব্দ তরঙ্গ তৈরি করতে হলে তার একটা উৎসের দরকার, সেটাকে প্রবাহিত করার জন্য একটা মাধ্যমের দরকার, এবং সেই শব্দ গ্রহণ করার জন্য কোনো এক ধরনের রিসিভার দরকার। ঠিক আছে? তো শব্দটা তৈরি হয় কিভাবে? কম্পনের ফলে শব্দ তৈরি হয়। আমরা জানি যে কোনো যে কোনো তরঙ্গের সাথে আসলে কণার কম্পন জিনিসটা সম্পর্কিত আছে। ঠিক আছে? তো শব্দ তরঙ্গটা হচ্ছে এমন, যদি কোনো বস্তুর মধ্যে এরকম কম্পন তৈরি হয়, সেই কম্পনটা যদি কি হয় একটা মাধ্যম দ্বারা প্রবাহিত হয়, সেটাকে রিসিভার বলতে আমরা আমাদের কানের কথা বলতেছি, বা আমাদের অন্যান্য যে রিসিভারগুলো আছে সেগুলো দরকার। তাহলে শব্দ রিসিভার, আমরা শব্দ তৈরি হয়েছে কি হয় নাই বা সেটা বোঝার জন্য রিসিভার দরকার। কিন্তু নর্মালি শব্দ তরঙ্গ উৎপন্ন হওয়ার জন্য এই দুইটা জিনিসই যথেষ্ট। একটা হচ্ছে উৎস মানে এই যে কম্পনটা ফার্স্ট কোথায় তৈরি হবে, তাই না? বাতাস তো আর এমনি এমনি একা একা কাঁপবে না, তো বা এয়ারের মধ্যে। হ্যাঁ, তো যে কোনো একটা জিনিস আসলে কি করতে হবে, এইরকম একটা উৎস থাকতে হবে, অর্থাৎ কোথা থেকে কম্পনটা শুরু হবে। আমরা জানি যে একা একা কোনো কিছু কি করে না, নড়াচড়া করে না, অর্থাৎ আগে তাকে কি করতে হবে, আগে শক্তি সঞ্চালন করতে হবে তার মধ্যে, তখন সে কাঁপবে। নইলে তো সে একা একা নড়াচড়া করবে না, বাইরে কোনো শক্তি লাগবে অবশ্যই অবশ্যই। তো এই জন্য উৎসের দরকার, অর্থাৎ কোন উৎস, ওই উৎসটা কেন কম্পিত হচ্ছে সেটা পরের বিষয়, বাট একটা উৎস লাগবে যেটা কি করবে, এক্সটার্নাল কোনো ফোর্সের কারণে সে কম্পিত হবে। এই তার কম্পনটা, তার যে কম্পন, অর্থাৎ সে সাধারণত সুশলাকার কথা, এই জিনিসটা যদি এখানে যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ করি বা এখানে ধাক্কা মারি, তখন এটা কাঁপতে থাকবে। এই কম্পনটা কি হবে, এই বাতাস বা পানি বা অন্য যে কেউ আছে সে রিসিভ করবে। তাহলে একটা উৎস লাগবে, অর্থাৎ কে কাঁপবে সেইটা সর্বপ্রথম যেখান থেকে কম্পনটা উৎপন্ন হইলো সেটি হচ্ছে কি উৎস। এরপর এই উৎস থেকে কম্পনটা অন্য জায়গায় ট্রান্সফারের জন্য মাধ্যম দরকার। কেন? তার কারণ আমরা বলছি শব্দ একটা হচ্ছে যান্ত্রিক তরঙ্গ। শব্দ তরঙ্গ এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য একটা মাধ্যমের প্রয়োজন, সেটা বাতাস হইতে পারে বা অন্য যে কোনো পদার্থ হতে পারে। আর রিসিভারটা এখানে ম্যান্ডাটরি না। এখন রিসিভারটা শব্দ উৎপন্ন হইল কি হইল না এটা বোঝার জন্য আমাদের রিসিভার দরকার। সেটা হতে পারে আমাদের কান, বা হতে পারে অন্য কোনো ইলেকট্রিক যন্ত্র হতে পারে। তো আমাদের চারপাশে অসংখ্য শব্দের উৎস রয়েছে। অবশ্যই সবচেয়ে পরিচিত উৎস হচ্ছে আমাদের কণ্ঠ। সেখানে যে ভোকাল কর্ড আছে, আমরা তার ভেতর দিয়ে বাতাস বের করার সময় সেখানে যে কম্পন হয় সেটা দিয়ে শব্দ তৈরি হয়। তাহলে আমরা কি করি, আমরা যে নাক দিয়ে যে শব্দটা, বাতাসটা আমরা গ্রহণ করি বা মুখ দিয়ে ফুসফুসে নেই, তারপর সেই ফুসফুস থেকে বাতাসটা যখন বের হয়, তখন তো একটা অংশ আমাদের নাক দিয়েই আবার বের হয়ে যায় নিঃশ্বাস আকারে। কিন্তু এই বাতাসের একটা বড় অংশকে আমরা আমাদের কি করি, শব্দ তৈরি করার জন্য কাজে লাগাই। তো আমরা যে নাক বা মুখ দিয়ে শব্দ গ্রহণ করি, বাতাস গ্রহণ করি, ফুসফুসে নেই। তো এই যে আমাদের গৃহীত যে বাতাসটা আছে, এটা যে শুধুমাত্র আমাদের কি করে, অক্সিজেনের চাহিদা পূরণ করে এবং অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের ব্যালেন্স রক্ষা করে, যেটা আমরা এতদিন শুনে আসছি। শুধু সেটাই না, আমাদের এই গৃহীত বাতাসের একটা বড় অংশ কিন্তু আমরা কথা বলার কাজে ব্যবহার করি। ফুসফুস থেকে যে শব্দ, এই জন্য আমরা একটানা যদি কথা বলি আমরা কিন্তু হাঁপায় যাই, তাই না? এবং তখন ফুসফুস থেকে অনেক বেশি বাতাস আমরা কি করে ফেলছি, নিয়ে ফেলছি। তো এই ফুসফুস থেকে যখন বাতাসটা বের হয়, একটা অংশ নিঃশ্বাস আকারে বের হয়, আর একটা বড় অংশ কি হয়, শব্দ আকারে আমাদের কি হয়, বের হয়। তোমরা দেখবা যে একটানা যখন আমরা কথা বলি তখন কিন্তু আমরা একটা নিঃশ্বাস নিয়ে কথা বলি, তারপর আমাদের একটা শ্বাস নেই, নেওয়াটাকে শ্বাস বলে। তো শ্বাস নিয়ে যদি আমরা একটানা কথা বলি, তখন আমাদের আর নিঃশ্বাস ছাড়তে হয় না, কথা বলা বন্ধ করে আমাদেরকে আবার শ্বাস নিতে হয়। তোমরা এখনই চেষ্টা করে দেখতে পারো। তোমরা একটা নিঃশ্বাস নিবে, নেওয়ার পর কথা বলবা, কথা বলার পর দেখবা তোমাদেরকে আর শ্বাস নেওয়ার পর কথা বলবা একটানা, কথা বলার পর দেখবা তোমরা নিঃশ্বাস ছাড়তেছ না, কথা বলা বন্ধ করে তোমাকে আবার শ্বাস নিতে হচ্ছে। কেন? তার কারণ নিঃশ্বাসের সাথে যে বাতাসটা তুমি বের করতে, সেটা তুমি নিঃশ্বাস হিসেবে বের না করে কথা বলার কাজে সেই বাতাসটাকে বের করে ফেলতো। সেটা তোমার মুখ দিয়ে সেটা তোমার মুখ দিয়ে বের হয়ে গেছে, এবং বের হওয়ার সময় সে কি করছে, এই বিভিন্ন ধরনের শব্দ
তৈরি করছে। এই জন্য তোমাকে আমরা যখন কথা বলি তখন নাক দিয়ে শুধু শ্বাস নেই, নিঃশ্বাস ছাড়ি না আমরা। অনেকে বলে না একটানা কথা বলে বলে নিঃশ্বাসটা ফেল, তারপর একটু কথা বল, তাই না? এরকম আমরা অনেক সময় বলি। তো বিষয়টা হচ্ছে এরকম, তোমরা খেয়াল করে দেখবা। তো এটা কিভাবে শব্দ তৈরি করে, যখন ফুসফুস থেকে বাতাসটা বের হয়ে আসে আমাদের কি আছে, ভোকাল কর্ড আছে। ভোকাল কর্ড তোমরা পুরুষ যারা একটু বয়স্ক পুরুষ বা তোমাদের বাসায় যারা বড় আছে, তো তাদের দেখবা, বা তোমাদেরও হইতে পারে, দেখবা যে গলার ঠিক নিচে একটা অংশ উঁচু থাকে, যেটাকে তোমার ওই যে আমরা অনেক সময় বলে থাকি যে আদম আলাইহিসসালাম যখন ওই যে ফল খেয়েছিলেন, নিষিদ্ধ ফল, তো সেই ফল খাওয়ার পর তার যখন মনে পড়ছিল তখন তিনি ওই জায়গাটা টিপে ধরছিলেন, ওই তখন ওই জায়গাটা ওনার উঁচু হয়ে গেছে। ঠিক আছে? তো বলা হয়ে থাকে। তো যাই হোক, যেটাই হোক না কেন, অমনি হোক বা যেভাবেই হোক, ওই যে ওই অংশ ওটার মধ্যেই থাকে ভোকাল কর্ড। তো ওইটা নারীদেরও থাকে, পুরুষদেরও থাকে ভোকাল কর্ড। পুরুষদের ক্ষেত্রে ভোকাল কর্ডটা অনেক বড় হয়, এই জন্য অনেক মোটা হয়, এই জন্য এটা ফুলে যায়। ঠিক আছে? ফোলা থাকে। তো তো বা ফোলা থাকার কারণেই সেটা বড়, যেটাই হোক না কেন। তো ওই অংশটা হচ্ছে ভোকাল কর্ড। ওইখানে মূলত দুইটা পর্দা আছে। ওই আমরা ফুসফুস থেকে যে শব্দটা বের করি মুখ দিয়ে, নিঃশ্বাস আকারে বের না করি, কথা বলার সময় ওই দিক দিয়ে বের হয়, ওই দিক দিয়ে এসে তারপর মুখ দিয়ে বের হয়। তো ওইখানে ওই বাতাসটা কি করে, ওই কর্ডের মধ্যে, এই কর্ড মানে সেখানে দুইটা পর্দা থাকে, এই পর্দা দুইটাতে সে কি করে, ধাক্কা মারে। ধাক্কা মারার ফলে সেখানে কম্পন তৈরি হয়, সে শব্দ তৈরি করে, সে শব্দ তৈরি করে। বাট ওই শব্দটাকে বিভিন্ন ওয়ার্ডে রূপান্তর করে, বিভিন্ন সাউন্ডে, বিভিন্ন ধরনের ধ্বনিতে রূপান্তর করে। শব্দ এবং ধ্বনির, শব্দ বা সাউন্ড আর ধ্বনির মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। সাউন্ড মানে যে কোনো সাউন্ড, সেটার অর্থ থাক আর না থাক। আর ধ্বনি মানে কি, অর্থপূর্ণ যে সাউন্ড সেটাকে বলতেছি আমরা ধ্বনি। ঠিক আছে? আবার ব্যাকরণের ভাষায় আর একটা ওয়ার্ড মানেও শব্দ। তো ওই ওই ওয়ার্ডের মিনিং যেটা শব্দ, ওইটা আলাদা, ওইটা আবার অর্থপূর্ণ ধ্বনির সমষ্টিকে শব্দ বলা হয়, ওই শব্দ আলাদা। আমি এখানে শব্দ বলতে সাউন্ড বোঝাচ্ছি। তো ভোকাল কর্ডে জেনারেলি সাউন্ড তৈরি হয়, পরবর্তীতে এই সাউন্ডটাকে বিভিন্ন অর্থপূর্ণ ধ্বনিতে রূপান্তরিত করা হয় আমাদের জিহ্বা, জিহ্বা, দাঁত, গলবিল এগুলোর কি সমন্বয়ে। ঠিক আছে? ওকে, এই জন্য তোমরা যারা কথা বলতে পারে না, তারা, তাদের মধ্যেও কিন্তু শব্দ উৎপন্ন হয়, ওদের ভোকাল কর্ডেও শব্দ উৎপন্ন হয়, কিন্তু তারা আসলে পারে না কি, তারা এই উৎপন্ন শব্দটাকে তার জিহ্বা, দাঁত, গলবিল, জিহ্বা এগুলোকে ব্যবহার করে আমরা যেভাবে শব্দটাকে বিভিন্ন অর্থপূর্ণ ধ্বনিতে ট্রান্সফার করি, তারা ওইটা পারে না। বুঝতে পারছো? যারা কথা বলতে পারে না তাদের ভোকাল কর্ডেও কিন্তু শব্দ তৈরি হয়, কিন্তু তারা পারে না কি, তারা এই ভোকাল কর্ডে উৎপন্ন শব্দটাকে জিহ্বা, দাঁত এগুলোর কম্বিনেশনে অর্থপূর্ণ ধ্বনিতে রূপান্তর করতে পারে না। এই জন্য আমরা তাদেরকে বোবা বলি। বাট তাদের ভোকাল কর্ডেও শব্দ উৎপন্ন হয়। কথা বলার সময় যদি আমরা গলা স্পর্শ করি, তাহলে ভোকাল কর্ড যদি স্পর্শ করো, দেখবা যে তোমাদের ভোকাল কর্ডের কাছে কাঁপতেছে। তো এই কম্পনটার কারণেই শব্দ তৈরি হয়। ওখানে জেনারেলি শব্দ তৈরি হয়, পরবর্তীতে এটাকে আমরা বিভিন্ন ধ্বনিতে ট্রান্সফার করি, জিহ্বা, দাঁত, গলবিল, জিহ্বা ইত্যাদির সমন্বয়ে। তোমরা নিশ্চয় লক্ষ্য করছো পুরুষের গলার স্বর মোটা এবং নারী ও শিশুদের গলার স্বর তীক্ষ্ণ। আমরা যখন কোনো একটা শব্দ করি তখন আমাদের ফুসফুস থেকে বাতাস গলা দিয়ে বের হয়ে আসে। আমাদের গলায় ও ফুসফুসে বাতাস ঢোকার জন্য এবং বের হওয়ার জন্য রয়েছে পয়েন্ট পাইপ, এবং এর উপরে শব্দ সৃষ্টি করার জন্য রয়েছে স্বরযন্ত্র বা লেরিংস। ঠিক আছে? এই পর্দা দুটো, এই দুইটা পর্দা আছে, সেখানে দুটো পর্দা ভালভের মতো কাজ করে। এই পর্দা দুটোর নাম হচ্ছে ভোকাল কর্ড। বাতাস বের করার সময় এগুলো কাঁপতে পারে এবং শব্দ তৈরি করে। বয়সের সাথে সাথে পুরুষের ভোকাল কর্ড শক্ত হয়ে যায় এবং নারীদেরটা কোমল থাকে, আর শিশুদেরটা এমনিতেই কোমল থাকে। মানে ছোটবেলায় না ছেলে মেয়ে দুইটারই নরম থাকে, কিন্তু বড় হওয়ার সাথে সাথে যেসব ছেলে বা পুরুষে পরিণত হয় তাদের ভোকাল কর্ডটা শক্ত হয়, আর মেয়ে বাচ্চাদের ক্ষেত্রে ভোকাল কর্ডটা সারা জীবন ওই নরমই থেকে যায়। ঠিক আছে? তো তুলনামূলকভাবে একটু শক্ত হয়, বাট এটা তারতম্য থাকে। এই জন্য পুরুষের কম্পাঙ্কটা কম। মোটা জিনিস সে প্রতি সেকেন্ডে কম কাঁপতে পারবে, আর পাতলা জিনিস প্রতি সেকেন্ডে কি বেশি কাঁপতে পারবে, এটাই স্বাভাবিক। সেই জন্য পুরুষের কম কম্পাঙ্কের শব্দ তৈরি হয়। তাহলে পুরুষের যে ভোকাল কর্ডটা মোটা হওয়ার কারণে প্রতি সেকেন্ডে এটার কম্পাঙ্ক কম, প্রতি সেকেন্ডে কম পরিমাণ কাঁপে। আর যদি কোনো শব্দের কম্পাঙ্ক কম হয় তাহলে সেটা অনেক মোটা শোনায়।
আর কম্পাঙ্ক যদি বেশি হয় তাহলে সেটা তীক্ষ্ণ শোনায়, ঠিক আছে। তো শব্দের তীক্ষ্ণতা আর তীব্রতা কিন্তু ভিন্ন জিনিস। তীক্ষ্ণতা তাহলে কিসের সাথে সম্পর্কিত? তীক্ষ্ণতাটা হচ্ছে শব্দের কম্পাঙ্কের সাথে শব্দ সম্পর্কিত। তো আর তীব্রতা হচ্ছে বিস্তারের সাথে সম্পর্কিত। তীব্রতা মানে হচ্ছে শব্দটা কত জোরে বা কত আস্তে হচ্ছে এইটা, ঠিক আছে। আর আর তীক্ষ্ণতা জিনিসটা হচ্ছে কি, একটা জোরে শব্দ, একটা অনেক জোরে সাউন্ড হচ্ছে, সেটা তীক্ষ্ণ হইতে পারে, সেটা কি হইতে পারে, মোটা হতে পারে, গুরুগম্ভীর হইতে পারে, তাই না? যেমন একটা নারীও চিৎকার করতেছে, একটা পুরুষও চিৎকার করতেছে, দুইজনে কিন্তু যথেষ্ট জোরে কথা বলতেছে, দুইজনেরই তীব্রতা বেশি, ঠিক আছে। কিন্তু দেখবে নারীটা তুমি, এটা চিকন চিকন কিন্তু জোরে, এই চিকন গুণটা হচ্ছে কি তীক্ষ্ণতা, আর শব্দটা কত জোরে শোনা যাচ্ছে বা কত দূর থেকে শোনা যাচ্ছে সেটা হচ্ছে তার তীব্রতা, ঠিক আছে। আবার একটা পুরুষ যদি আস্তে আস্তে কথা বলে, শব্দটা তীব্রতা কম কিন্তু তীব্রতা যেমন কম তার তীক্ষ্ণতাও কম, সেটা কি, তার তীক্ষ্ণতা কম, অনেক শোনাবে। কিন্তু একটা মেয়ে মানুষ যদি আস্তে আস্তে কথা বলে, তার তীব্রতা কম কিন্তু তীক্ষ্ণতা অনেক বেশি, ঠিক আছে। তার তীব্রতা এবং তীক্ষ্ণতা জিনিসটা কি, দুইটা ভিন্ন ভিন্ন প্যারামিটার। তীক্ষ্ণতা কম্পাঙ্কের সাথে সম্পর্কিত, এবং এটা এটা আবার কি না, সরাসরি সমানুপাতিক কোনো সম্পর্ক না, যে কত কম্পাঙ্ক হইলে সেটাকে কত তীক্ষ্ণ বলবো, এটা ওইভাবে পরিমাপ করা যায় না। বাট এটা অনেকটা অনুভূতির সাথেও সম্পর্কিত, ঠিক আছে। অনেক অনেক সময় হয় যে একজন শিল্পীর গান একজনের কাছে ভালো লাগে, আরেকজনের কাছে ভালো লাগে না। তো তীক্ষ্ণতা এরকম শ্রুতি মধুরতার সাথেই মূলত তীক্ষ্ণতাটা সম্পর্কিত। এটা কম্পাঙ্কের সাথে সম্পর্কিত আছে, বাট এটা এইরকম না, গাণিতিকভাবে এটাকে কি করা যায় না, তোমার রিপ্রেজেন্ট করা যায় না। এটা অনেকটা মানুষের অনুভূতির উপর নির্ভর করে, ঠিক আছে, অনেক ক্ষেত্রে। আর তীব্রতাটা হচ্ছে সরাসরি, এটা যেহেতু শব্দ শক্তির সাথে সম্পর্কিত, বিস্তার যত বেশি হবে তীব্রতা তার বর্গের সমানুপাতিক হবে। শব্দের তীব্রতা হচ্ছে তার বিস্তারের বর্গের সমানুপাতিক। আর তীক্ষ্ণতা এবং কম্পাঙ্কের মধ্যে এইরকম কোনো ধরনের সমানুপাতিক, ব্যস্তানুপাতিক বা যাই হোক এরকম কোনো সম্পর্ক নাই। বাট কম্পাঙ্কের সাথে তীক্ষ্ণতার একটা সম্পর্ক আছে। এটা কি না, এইরকম লিনিয়ার সম্পর্ক না, বা লিনিয়ার হোক বা এক্সপোনেনশিয়াল, যেমন এটা এক্সপোনেনশিয়াল সম্পর্ক, এই ধরনের কোনো ডিফাইন্ড সম্পর্ক নাই। এটা লিনিয়ার বা এক্সপোনেনশিয়াল বা যেটাই হোক না কেন, বাট সম্পর্ক আছে, ঠিক আছে। তো এরপর আমরা আসি, আমাদের কণ্ঠ ছাড়াও নানা শব্দের উৎস আছে। যেমন ইলেকট্রনিক স্পিকারে যে পাতলা ডায়াফ্রাম রয়েছে সেটিকে সুনির্দিষ্টভাবে কাঁপিয়ে শব্দ তৈরি করা হয়। স্কুলের ঘন্টার মাঝে আঘাত করলে সেটি কাঁপতে শুরু করে, শব্দ তৈরি করে, এবং তখন হাত দিয়ে সেটাকে চেপে ধরে কম্পন বন্ধ করে ফেললে সাথে সাথে শব্দও বন্ধ হয়ে যায়। এটা সবচেয়ে ভালো উদাহরণ, তোমরা যারা সাইকেল চালাও দেখবা, সাইকেলের বেল বাজাবা, বেলটা কি হবে, বেলের মধ্যে বাটির মতো যে অংশটা আছে এটা কাঁপবে, যদি তোমরা ওইখানে হাত দাও শব্দটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে, এবং তোমরা ফিল করতে পারবা সেটা এতক্ষণ কাঁপতেছিল, তুমি হাত দেওয়ার পর সেটা বন্ধ হয়ে গেল। কারণ শব্দ, তার মানে এখান থেকে প্রমাণিত হচ্ছে কি শব্দ আসলে কি কম্পনের ফলে তৈরি হয়। গিটারের তারে টোকা দিলে সেটি কাঁপতে থাকে এবং শব্দ তৈরি করে। ল্যাবরেটরিতে সুর শলাকা দিয়ে নির্দিষ্ট কম্পাঙ্কের শব্দ তৈরি করা যায়, ঠিক আছে। শব্দের কম্পাঙ্ক নিয়ন্ত্রণ করা যায়। এমনিতে আমরা যখন কথা বলি তখন কিন্তু আমরা শব্দের কম্পাঙ্ককে ওইভাবে নিয়ন্ত্রণ করতে পারি না, ঠিক আছে। এটা আমাদের হাতে নেই, আমাদের ইয়ার উপর নির্ভর করে। ভোকাল কার্ড যার মোটা তার কম্পাঙ্ক কম হবে, চিকন হইলে পাতলা হইলে কম্পাঙ্ক বেশি হবে, এটা ওই ব্যক্তির নিয়ন্ত্রণের মধ্যে নাই। আবার কিছুটা নিয়ন্ত্রণ করাও যায়, যেমন অনেক সময় যদি ভোকাল কর্ডে উৎপন্ন শব্দটা যদি আমরা নাক দিয়ে বের করার চেষ্টা করি, তখন নাকের মধ্যে দিয়ে যাওয়ার ফলে তার কম্পাঙ্কটা কি হয়ে যায়, বেড়ে যায়, ফলে এটা একটু চিকন, এটা তীক্ষ্ণ শোনায়, ঠিক আছে। তো আমরা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি কম্পাঙ্ক, বাট অতটা পারি না। তো কম্পন দিয়ে শব্দ তৈরি করার পর সেটিকে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত করার জন্য একটা মাধ্যমের দরকার হয়। তাহলে কম্পনটা তো ট্রান্সফার হইতে হবে, তাই না? মাধ্যম তো কম্পিত হলো, এখন মাধ্যমের কম্পনটা ট্রান্সফার করতে হবে না, শক্তিটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সঞ্চালিত করতে হবে না? তো এটার জন্য মাধ্যমের দরকার হয়। মাধ্যমের কণাগুলো ওই উৎসের কম্পনটাকে রিসিভ করে সে নিজে কম্পিত হয়। কম্পিত হওয়ার ফলে মাধ্যমের প্রত্যেকটা কণা থেকে কণা এইভাবে কম্পনটা ট্রান্সফার হয়, যেটা আমরা এর আগে দেখেছি। তরল কিংবা কঠিন পদার্থের ভেতর দিয়েও বাতাস প্রবাহিত করা যায়, কিন্তু বাতাসের মাধ্যমে শব্দ শুনতে আমরা অভ্যস্ত
যেটা এটা এটা অভ্যস্ততার একটা বিষয়। বাতাসের মাধ্যমে আমরা শব্দটা শুনতে অভ্যস্ত। ওই একই শব্দ যদি পানিতে কিংবা কোনো কঠিন পদার্থের মধ্য দিয়ে আসে তখন আমরা এটা শুনতে অভ্যস্ত নই জন্যে শব্দটা শুনতে পারবো কিন্তু ধ্বনিটাকে আলাদা করতে পারবো না। অর্থপূর্ণ ধ্বনি আমরা কি করতে পারবো না, আমাদের ব্রেন ওখান থেকে অর্থপূর্ণ ধ্বনি তৈরি করতে পারবে না আমাদের বোধগম্য করার জন্য। আবার এটা অভ্যস্ততার সাথে সাথে পরিবর্তন হতে পারে, ঠিক আছে। মাধ্যম ছাড়া যে শব্দ যেতে পারে না সেটি দেখানোর জন্য ল্যাবরেটরিতে একটা আহ, পরীক্ষা করা যায়। সেটা হচ্ছে কি, ল্যাবরেটরিতে এই পরীক্ষাটা তোমরা করতে পারো, এটা আমি আগেও বলেছিলাম। সেটা হচ্ছে এরকম একটা কাচের পাত্র আছে, এটাকে যদি আমরা বায়ু দ্বারা পূর্ণ করি তারপর কর্কটা বন্ধ করে দেই, এরপর যদি এখানে শব্দ তৈরি করি, অর্থাৎ এটা একটা ইলেকট্রিক তোমার বেল। তো এটা এটা কি বন্ধ আছে, বায়ুরোধী অবস্থায় বন্ধ আছে। এই জিনিসটা বায়ুরোধী অবস্থাতেই কি আছে, বন্ধ আছে। বাট এই জায়গাটাতে কি আছে, বাতাস আছে, ঠিক আছে, এদিকেও বাতাস আছে। এখন যদি এইখানে আমরা শব্দ তৈরি করি, এর কম্পনটা বাতাসের মাধ্যমে গ্লাসে আসবে, তারপর গ্লাসটা কাঁপবে, সেই গ্লাসের কম্পন আবার বাতাসের মাধ্যমে আমাদের কানে আসবে, তখন আমরা শুনতে পারবো। যদিও এটা বায়ুরোধী ভাবেই কি আছে, অ্যাটাচড আছে, কিন্তু বায়ু কি আছে, কানেক্টেড আছে। এরপর যদি আমরা কি করি, এই যে এখানে একটা পাইপ দেখানো আছে, এটা দিয়ে বাতাস যদি বের করে নেই, পাম্পার, এটা এটা মূলত তার, মূলত ইলেকট্রিক তার এটা, ঠিক আছে। যাই হোক, এরপরে নিচে আছে তোমার পাম্পার। এই পাম্প দিয়ে যদি আমরা কি করি, বাতাসটাকে বের করে নিয়ে এটাকে বায়ু শূন্য করে দেই, এরপর এটাকে বায়ুরোধীভাবেই লাগানো আছে, কিন্তু এবার ঘটনাটা ঘটবে কি, এই জায়গায় আর কোনো বাতাস থাকবে না, এই জায়গায় কি থাকবে না, আর কোনো বাতাস থাকবে না। ফলে কি হবে, এই বেলটা কম্পিত হবে। এখানে যে বেলটা আছে এইটা এটা কম্পিত হবে, কিন্তু এর কম্পনটা রিসিভ করে যে গ্লাসের গা পর্যন্ত নিয়ে আসবে এইরকম কেউ থাকবে না। ফলে এ নিজের মতো করে কাঁপতে থাকবে, কিন্তু এই কম্পন কি হবে না, এরকম করে কাঁপবেই হবে। কিন্তু এই কম্পনটা যে রিসিভ করে গ্লাসের এই জারের গা পর্যন্ত নিয়ে আসবে, তারপর সেই জারের কম্পন থেকে যে বাইরের বায়ুমণ্ডল সেই কম্পন রিসিভ করবে, কিন্তু এই মাঝখানে এই কেরিয়ারটা নাই, অর্থাৎ বাহক নেই, অর্থাৎ মাধ্যম নেই। শব্দের বাহক বা শব্দের মাধ্যমটা এখান থেকে কি হয়ে গেছে, এই অংশটা ফাঁকা হয়ে গেছে, এখানে কিচ্ছু নাই, বাতাস নাই। ফলে কি হবে, কমে যাবে। এখন এখানে আরেকটা জিনিস প্রমাণিত হয় যে যদি আমরা অল্প পরিমাণ বাতাস বের করে নিই, একদম বায়ু শূন্য না করে বাতাস অল্প পরিমাণে বের করে নেই, তাহলে শব্দের তীব্রতা কমে যাবে। মাধ্যমের ঘনত্বের সাথে এই জন্য সম্পর্কিত এটা। মাধ্যম যত ঘন হয় সেখানে শব্দের বেগ তত বেশি হয়, ঠিক আছে। তো যদি বায়ুর ঘনত্ব আরও কমায় দেয়, আরও বেশি পরিমাণ বাতাস বের করে নেই, তখন দেখা যাবে শব্দটা আরও আসতে হবে। একদম যখন বায়ু শূন্য হবে তখন একদমই শোনা যাবে না। তার মানে এখানে দুইটা এক্সপেরিমেন্ট একসাথে হয়। একটা হচ্ছে মাধ্যম ছাড়া শব্দ প্রবাহিত হয় না, শব্দ ট্রান্সফার হয় না, এটা। আর একটা হচ্ছে মাধ্যমের ঘনত্ব যদি কমে যায় তাহলে শব্দের তীব্রতা, শব্দের বেগ, শব্দের বিস্তার, মানে এগুলো শব্দের তীব্রতা কমে যায়, তার মানে শব্দের বিস্তার কমে যায় আসলে, ঠিক আছে। তাহলে শব্দ বেশি তারা ট্রান্সফার হইতে পারে না, সবই কমে যায়, বেগ কমে যায়, বিস্তার কমে যায়, তীব্রতা কমে যায়, ঠিক আছে। তো এটা মাধ্যমের মাধ্যমের ইসের উপর নির্ভর করে, মাধ্যমের যাকে বলে কি ঘনত্ব, মাধ্যমের ঘনত্বের উপর নির্ভর করে। তো ওটাই বলছে এখানে, একটা জারের মধ্যে একটা কলিং বেল রেখে সেটাকে বাইরে থেকে বিদ্যুৎ সরবরাহ করে বাজানো যেতে পারে, তারপর একটা পাম্প দিয়ে ধীরে ধীরে জারটিকে বায়ুশূন্য করা হলে প্রথম দিকে শুরুতে যেটা হবে, কলিং বেলের শব্দ মৃদু হতে শুরু করবে, প্রথমে শব্দ কমতে থাকবে, তখন বাতাসের ঘনত্ব কমতেছে, শব্দের তীব্রতাও কমতেছে। এরপর বেল জারটিকে, মানে যে জারের ভিতর বেল রাখা হয়েছে সেটাকে বলা হচ্ছে বেল জার। বেল জার বলে কিছু নাই। জারটিকে পুরোপুরি বায়ুশূন্য করা হলে ভেতরে কলিং বেলটি কাঁপতে থাকবে, আমরা দেখতে পাবো কলিং বেলটা কাঁপতেছে, কিন্তু কোনো শব্দ আমরা শুনতে পাবো না, ঠিক আছে। অনেক সময় আমরা থাই গ্লাস দ্বারা আবদ্ধ কোনো রুমের মধ্যে যদি থাকি, সেক্ষেত্রেও কিন্তু আমরা বাইরের শব্দ শুনতে পাই না। বাইরে যদিও গাড়ি ঘোড়া চলতেছে, শুধু দেখতে পাইতেছি, কিন্তু কোনো শব্দ আসতেছে না। তাহলে এইখানে কি করে, থাই গ্লাসগুলো কি করে, শব্দের কেরিয়ার হিসাবে অত ভালোভাবে কাজ করে না, ঠিক আছে। এই জন্য আমরা এটা শুনতে পাই না। তো আমরা আমাদের কান দিয়ে শব্দ শুনতে পাই। শব্দের কম্পাঙ্ক যদি 20,000 থেকে 20,000 হার্জ হয় তবেই আমরা সেই শব্দ শুনতে পাই,
ঠিক আছে? তাহলে বিষয়টা হচ্ছে শব্দ, তোমরা দেখো যে কম্পন হইলেই যদি শব্দ হয় তাহলে আমরা তো কি করতেছি, হাত নড়াচ্ছি, কলম, এই লেখার ক্ষেত্রে আমি কলম নড়াচ্ছি, তাই না? তোমরা মাঝে মাঝে হাঁটতেছো, সব সময় কিন্তু শব্দ তৈরি হচ্ছে না, সব কম্পনেই কিন্তু তোমরা হাতটা নাড়াও, দেখো সব ওই শব্দ তোমরা কানে শুনতে পাইতেছো না, তাহলে এটাও তো একটা কম্পাঙ্ক, এটা তো শব্দর কম্পন হচ্ছে, সেই কম্পন তো বাতাসে ট্রান্সফার হচ্ছে, সেই কম্পন তো বাতাসের মাধ্যমে আমাদের কানেও কি আসতেছে, তাহলে আমরা শুনতে পাইতেছি না কেন? তাহলে আমাদের কানের কি আছে, একটা লিমিটেশন আছে। আমাদের মস্তিষ্ক বা আমাদের সহজ কথা হচ্ছে আমাদের মস্তিষ্ক সব ধরনের কম্পন শুনতে পায় না। আমাদের মস্তিষ্ক সব ধরনের কম্পনের অনুভূতি তৈরি করতে পারে না, বা অনুভূতিটাকে রিসিভ করে আমাদের কাছে শ্রবণযোগ্য করতে পারে না। আমাদের মস্তিষ্কের লিমিটেশনটা হচ্ছে আমাদের কানে যদি 20 হার্টজ অর্থাৎ সেকেন্ডে 20 বার কাঁপতেছে, এইরকম শব্দ তরঙ্গ থেকে সেকেন্ডে 20,000 বার কাঁপতেছে, কম্পন সেকেন্ডে 20,000 বার, এই রেঞ্জের মধ্যে যদি কোনো কম্পন আমাদের কানে পৌঁছায় বা কোনো শব্দ তরঙ্গ আমাদের কানে পৌঁছায়, আমাদের মস্তিষ্ক শুধু ওই কম্পনটাকেই কি করতে পারে, রিসিভ করে অনুভূতি তৈরি করতে পারে। যদি 20 হার্জের চেয়ে কম, যদি কোনো একটা শব্দ প্রতি সেকেন্ডে 15 বার, কোনো একটা শব্দ তরঙ্গের মধ্যে প্রতি সেকেন্ডে 15 বার সংকোচন প্রসারণ হয়, অর্থাৎ কম্পাঙ্ক 15 হার্টজ হয়, সেক্ষেত্রে আমাদের মস্তিষ্ক কানের পর্দা থেকে এই কম্পনটা রিসিভ করে অনুভূতি, মানে তোমার শ্রবণযোগ্য কোনো শব্দ তৈরি করতে পারে না। আবার একইভাবে যদি কোনো শব্দ 20,000-এর চেয়ে বেশি বার কম্পিত হয়, অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে 21,000 বার কম্পিত হচ্ছে, বা 20,000, 2, 3, 4 এরকম শব্দ তৈরি হচ্ছে, এইরকম বার বেশি কাঁপতেছে, সেই শব্দটারও আমাদের কান কি করতে পারে না, রিসিভ করে আমাদের শ্রবণযোগ্য শব্দের অনুভূতি তৈরি করতে পারে না। অর্থাৎ আমাদের মস্তিষ্কের মধ্যে শ্রবণের অনুভূতি 20,000 থেকে 20,000 হার্জের মধ্যেই সীমাবদ্ধ। তবে কানে হেডফোন লাগিয়ে অবিরত গান শুনে বা প্রচণ্ড শব্দ দূষণের মধ্যে থাকলে এই ক্ষমতাটা আরও কমে যায়, দেখা যায় 20-এর চেয়ে 40-50 হয়ে যায়, আর 20,000-এর চেয়ে কমে যায়, অর্থাৎ লিমিটেশনটা আরও হয়ে যায়, লিমিটেশনটা বেড়ে যায়, ঠিক আছে, এই রেঞ্জটা আরও কমে যায়। দেখা যাচ্ছে 100 হার্জ থেকে 15,000, অনেকেই আছে 100 হার্জ থেকে 15,000 হার্জের মধ্যে শুনতে পায়, এর বাইরে শুনতে পায় না। জোরে ঠসা আছে অনেকে, যাদেরকে কালা বলে, বয়রা, যেটাই বলো না কেন, দেখবে অনেক জোরে কথা বললে তারা শুনতে পায়, তার মানে তাদের যে এই যে শব্দ শোনার যে নিম্নের এই যে সবচেয়ে কম কম্পাঙ্ক যেটা 20 হার্জ নর্মাল মানুষের জন্য, তারা দেখা যাচ্ছে 20 হার্জে শুনতে পায় না, তারা 100, 200, 1000 হার্জ হইলে কেন শুনতে পায়, তাছাড়া পারে না, ঠিক আছে? তো তো অনেকে আবার এরকম আছে, জোরে কথা বললে শুনতে পায়, কিন্তু খুব জোরে বললেও আবার ওটা শুনতে পায় না, এই আর এক বিপদ। ওরা আস্তে বললেও শোনে না, জোরে বললেও শোনে না, তাই না? ওদের সাথে কথা বলা বিপদ, এরকম আছে অনেকে, কিছু কিছু বয়রা, এটা কম আছে। বেশিরভাগেরই প্রবলেমটা হয় এই নিম্ন কম্পাঙ্কে। বেশিরভাগ মানুষের অসুস্থতা যেটা কানে শুনতে না পায়, সেটা হচ্ছে নিম্ন কম্পাঙ্কটা তাদের বেড়ে যায়, কিন্তু উচ্চ কম্পাঙ্ক কমে, এরকম আমি কমই দেখছি। তারপর এটাও আছে, খুব জোরে ওই অনেকে আছে, খুব জোরে বললেও শুনে না, আস্তে বললেও শোনে না, ওদেরকে মিডিয়াম ভাবে কথা বলতে হয়। তো শব্দের কম্পাঙ্ক 20 হার্জ থেকে যদি কমে যায়, তাহলে সেটাকে বলা হয় শব্দেতর। এগুলো খুব আসে, কতে আসে, এমসিকিউতে আসে। শব্দেতর বা ইনফ্রাসাউন্ড, শব্দেতর বা ইনফ্রাসাউন্ড, এটা হচ্ছে যদি 20,000-এর চেয়ে কম কম্পাঙ্ক হয়, যেটা আমরা শুনতে পাই না। আবার যদি 20,000-এর চেয়ে বেশি হয় কম্পাঙ্ক, সেটাকে বলা হয় আল্ট্রাসাউন্ড বা শব্দোত্তর শব্দ। তাহলে আমরা শব্দেতর এবং শব্দোত্তর কোনো শব্দটাই শুনতে পাই না, আমরা শব্দেতর শব্দও শুনতে পাই না, শব্দোত্তর বা আল্ট্রাসাউন্ডও শুনতে পাই না। তোমরা আল্ট্রাসনোগ্রাফি নাম শুনেছ, তো আল্ট্রাসনোগ্রাফি যে রোগ নির্ণয়ের জন্য ইউজ করা হয়, ফিজিক্সের শেষের অধ্যায় আছে, তো ওইখানে মূলত রোগ নির্ণয়ের জন্য আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয়। তার মানে ওই মেশিন থেকে অত্যন্ত উচ্চ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ তৈরি হয়, যেটা আমাদের শরীরে পাঠিয়ে দেওয়া হয়, ওটা আমরা শুনতে পাই না, তার কারণে ওর কম্পাঙ্ক কী হয়, 20,000-এর চেয়ে বেশি থাকে। তাহলে আমরা শব্দেতর এবং শব্দোত্তর কোনো শব্দই শুনতে পাই না। 20 হার্জ থেকে কম কিংবা 20 কিলোহার্জ থেকে বেশি কম্পাঙ্ক তৈরি করা হলে সেটি বাতাসে যে আলোড়ন সৃষ্টি করে আমরা তা শুনতে পাই না। এই ধরনের শব্দের অস্তিত্ব বুঝতে হলে আমরা বিশেষ ধরনের মাইক্রোফোন বা রিসিভার ব্যবহার করতে পারি, যারা কি করবে, ওই রিসিভারটাকে আগে
ওই রিসিভারটাকে কি করবে, কম্পাঙ্কটাকে কি করবে, বাড়াই দিবে অথবা কমাই দিবে, তখন আমরা এটা শুনতে পারবো। ঠিক আছে। আবার অনেক পশু পাখি আছে যারা বিশেষ করে বেশিরভাগ পশু পাখির শব্দের রেঞ্জই কি মানুষের চেয়ে বেশি। অনেক সময় দেখবা হাঁটলে আমরা যে শব্দ শুনতে পাই না, কিন্তু কুত্তা বা বিড়াল সেগুলো ঠিকই শুনতে পাইতেছে। তো অনেক পশু পাখি কম কম্পাঙ্কের শব্দ শুনতে পায়। ভূমিকম্পের ঠিক আগে এই ধরনের মৃদু কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ তৈরি হয়, এগুলো মানুষ শুনতে পায় না, কিন্তু পশু পাখি শুনতে পেরে ছোটাছুটি শুরু করে। তাহলে ভূমিকম্পের আগেই কিছু কিছু প্রাণীর মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়। তো ভূমিকম্পের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথমেই কিন্তু হাই 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 স্পিডে কম্পন তৈরি হয় না, আস্তে আস্তে কম্পনটা বাড়ে। তো দেখা যাচ্ছে যে আমরা যে লেভেলে আসে কম্পন বুঝতে পেরে ভূমিকম্প হচ্ছে বুঝতে পারি, পশু পাখি প্রাণীগুলো যেমন অনেক সময় বলা হতে পারে শিং মাছ কি করে সবার আগে বুঝতে পারে, সে অনেক কম কম্পাঙ্কই বুঝতে পারে। তো এই জন্য অনেক সময় আগে এটা করা হয়তো যে ভূমিকম্পের অস্তিত্ব, শিং মাছ কোনো পুকুরে শিং মাছ থাকলে সে যদি খুব নড়াচড়া করে তাহলে অনেক সময় ভূমিকম্পের একটা আশঙ্কা তৈরি হয়। যাই হোক, আমি জানি না এটা কতটুকু সত্য, আমি শুনছি এরকম। তো ওইরকম কিছু প্রাণী আছে যারা অল্প কম্পাঙ্কের শব্দ শুনতে পায়, তখন যে ভূমিকম্প আমরা বোঝার আগেই প্রাণীরা বুঝে ছোটাছুটি শুরু করে। তো তাদের ছোটাছুটি দেখে আমরা সতর্ক হওয়ার আগেই আমরা বুঝতে পারি। যাই হোক, তো অনেক সময় মৃদু ভূমিকম্প হয় কিন্তু সেটা আমরা বুঝতে পারি না, কিন্তু পশু পাখি ঠিকই বুঝতে পারে। তো তোমরা যদি হঠাৎ করে মাঠের মধ্যে কোনো পশুর দলকে, ছাগল গরুর দলকে যদি কি করো ছোটাছুটি করতে দেখো, তাহলে বুঝতে পারবা যে ভূমিকম্প হতে পারে। ঠিক আছে। অনেক সময় বলে যে ওরা জিন দেখে, ভূত দেখে, কিন্তু বিষয়টা এটা না। এটার একটা সম্ভাব্য কারণ হচ্ছে যে মৃদু ভূমিকম্প হচ্ছে, যেটা আমরা বুঝতে পারতেছি না কিন্তু তারা বুঝতে পারছে, এই জন্য তারা ছোটাছুটি শুরু করছে। ঘোড়া এরকম করে। ঠিক আছে। মৃদু ভূমিকম্প হলে ঘোড়া, গাধা এরা চেঁচামেচি শুরু করে দেয়, অনেক ছোটাছুটি শুরু করে দেয়, এদেরকে নিয়ন্ত্রণ করা যায় না। তো অনেক সময় আমরা বলি জিনের আসর লাগছে, কিন্তু কথাগুলো এটা না। এর আরো অনেক কারণ থাকতে পারে, তার মধ্যে সম্ভাব্য একটা কারণ হচ্ছে ভূমিকম্প। যে মৃদু ভূমিকম্পটা ওরা বুঝতে পারতেছে কিন্তু আমরা বুঝতে পারতেছি না, এই কারণে সে ছোটাছুটি শুরু করছে, সে অস্থির হয়ে গেছে, কিন্তু আমরা বুঝতে পারিনি। আর যে ভূমিকম্প আমরা বুঝতে পারি সেটাতে তো পশু পাখির অবস্থা খারাপ হয়ে যায়, সেটা তো আমরা দেখি, ওরা ছোটাছুটি করে, মানুষও করে। ওকে। শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য। শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ, কারণ বস্তু কণার কম্পনের ফলে শব্দ তরঙ্গ সৃষ্টি হয় এবং সেটি সঞ্চালনের জন্য একটি স্থিতিস্থাপক মাধ্যমের দরকার হয়। এখন এইখানে পয়েন্টটা হচ্ছে মাধ্যমটা স্থিতিস্থাপক দরকার কেন। তো স্থিতিস্থাপক বলতে স্থিতিস্থাপক যে গুণ, এটা যদি মাধ্যমের মধ্যে না থাকে তো আমরা তাহলে এই শব্দ সঞ্চালিত হবে না। স্থিতিস্থাপক বিষয়টা হচ্ছে এইরকম যে কোনো একটা জিনিসকে যদি আমরা কি করি, বল প্রয়োগে তাকে বিকৃত করি, অর্থাৎ তাকে সংকুচিত বা প্রসারিত বা টুইস্ট করি, অনেক টুইস্ট মানে বাঁকাই, তো সে কি করে আবার পূর্বের জায়গায় ফিরে যেতে চায়। তো এইরকম বৈশিষ্ট্যটাকে বলা হয় স্থিতিস্থাপক। তো উম, যত ধরনের ম্যাটেরিয়াল আছে তাদের সবার মধ্যেই স্থিতিস্থাপক বৈশিষ্ট্য কম বেশি আছে। পিওর একদম স্থিতিস্থাপক বৈশিষ্ট্য একদম নাই, শূন্য, এরকম কোনো মাধ্যম আসলে নাই, যেটাকে বলা হচ্ছে 100% প্লাস্টিক বস্তু, এরকম হয় না আসলে। তো বাতাসটা এরকম একটা স্থিতিস্থাপক, অর্থাৎ মাধ্যম। তো বাতাসের কণাকে যখন আমরা, বা পানির কণা বা বাতাসের কণা, এটাকে যখন আমরা কি করি, আন্দোলিত করি, তখন সে আন্দোলনের ফলে সামনের দিকে সরে যায়, ঠিক আছে, কিন্তু আবার কি করে সে তার মধ্যে একটা কি থাকে, প্রতিক্রিয়া বল বা তোমার এটাকে প্রত্যাবর্তী বল তার মধ্যে একটা তৈরি হয়। তো এটার কারণে সে কি করে আবার আগের জায়গায় ফিরে আসতে চায়। তো ফিরে আসতে গিয়ে সে কি করে, দেখা যাচ্ছে নিজের অবস্থানে সে এত জোরে টান দেয় যে নিজের অবস্থানটা থেকে সে কি করে উল্টা দিকে ফিরে যায়। তখন তার মনে পড়ে না না না, আমাকে তো ওই দিকে যাওয়া যাবে না, আমাকে আবার কি করতে হবে, আমার জায়গায় ফিরে আসতে হবে। এবার সে উল্টা দিকে আসা শুরু করে। এরপর সে কি করে উল্টা দিকে আসতে পারে না, এখানে থামতে পারে না, যার ব্রেক কম, সে আবার চলে যায়। তারপর আবার মনে পড়ে না, আমাকে আবার জায়গায় ফিরে আসতে হবে। এরকম করে সে যাতায়াত করতেই থাকে। তো যাই হোক, আমি এইরকম ঘটনাটা অনেকটা এরকম আর কি। তো মনে করো না যে তার মনে পড়ে তারপর ফিরে আসে। যাই হোক, তো এই যে সে সবসময় তার আদি অবস্থানে ফিরে আসার মধ্যে একটা টেন্ডেন্সি, তো এই টেন্ডেন্সি থাকতেছে, তাকে যদি ওই জায়গা থেকে সরানো হচ্ছে তাহলে সে আবার আগের জায়গায় ফিরে আসতেছে। এই জিনিসটাকেই বলা হচ্ছে কি স্থিতিস্থাপক। তো কোনো মাধ্যমে যদি এই বৈশিষ্ট্যটা না থাকে, অর্থাৎ সে মাধ্যমের কণাকে আমি ধাক্কা মারলাম, কম্পনের ফলে সে ওই দিকে গেল, ওই দিকেই থেকে গেল, তাই না, তাহলে সেখান থেকে তো কোনো কম্পন তৈরি হবে না। আটার দলায় যদি মারো তো দুম করে একটা শব্দ হবে, তারপর আর শব্দ হবে না।
কিন্তু একটা লোহার মধ্যে শব্দ মারো, একটা লোহার জিনিসে শব্দ মারো, তোমার আঘাত করো, বা একটা শক্ত প্লাস্টিকের মধ্যে আঘাত করো, দেখবা যে একবার শব্দ হবে, সেই সাথে সাথে কি হবে, আরো কিছুক্ষণ আস্তে আস্তে শব্দ হবে, শব্দটা মৃদু হইতে 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 কমে যাবে। কিন্তু তোমরা একটা নরম জিনিস, যেটা কি যার ইলাস্টিক ধর্ম কম, এইরকম একটা জিনিস, যেমন নরম একটা জিনিস, আমি যেটা বললাম যে আটার এই যে সুইং গাম বা এই জাতীয় গাম জাতীয় কোনো জিনিসের মধ্যে আঘাত করো, দেখবা ধপ করে একটা শব্দ হবে, তারপর শব্দটা কি নাই হয়ে যাবে, শব্দটা আর হবে না। তার কারণ ওদের মধ্যে স্থিতিস্থাপক ধর্মটা কম, ঠিক আছে, এই জন্য ওরা কন্টিনিউয়াসলি শব্দ তৈরি করতে পারে না। আচ্ছা যাই হোক, ওরা উৎসের কথা বললাম। আর মাধ্যম শব্দ যে ট্রান্সফার করবে, তার মধ্যে যদি ওই বৈশিষ্ট্য থাকে যে একটা কণাকে শব্দ এসে ধাক্কা হলো, ওই এইখানে এসে বসে থাকলো, কি করলো, তাই না? তাহলে সে তো শব্দ ট্রান্সফার করতে পারবে না, তাকে তো এরকম কাঁপাকাঁপি করতে হবে, বারবার শব্দ এরকম করতে হবে কন্টিনিউয়াসলি। শব্দ শোনার জন্য কি হবে, ওই একবার একটা ধাক্কা খেয়ে যদি এইখানে এসে থেমে যায়, আবার যদি ফিরে না আসে, তাহলে পরে ধাক্কাটাকে রিসিভ করে দিয়ে সে আবার সামনের দিকে নিয়ে যাবে, এই কাজটা কি করবে? তাহলে এটা তো হবে না। তো এই জন্য স্থিতিস্থাপক বারবার, মানে কন্টিনিউয়াসলি শব্দের ট্রান্সফরমেশনের জন্য এই কণাগুলো কি করতে হবে, বারবার নড়াচড়া করতে হবে, অর্থাৎ সে তার সরে যাবে, তার আবার অরিজিনাল পজিশনে ফিরে আসবে, আবার এইদিকে সরে গেলে আবার অরিজিনাল পজিশনে ফিরে আসবে। এই যে অরিজিনাল পজিশনে ফিরে আসার একটা টেন্ডেন্সিটাই হচ্ছে কি স্থিতিস্থাপকতা, ঠিক আছে? তো এটা থাকতে হবে, যদি এটা না থাকে তাহলে শব্দের ট্রান্সফরমেশন হবে না, বা শব্দ এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে না, ট্রান্সফার হবে না। তো শব্দ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ, কারণ তরঙ্গ প্রবাহের দিক এবং মাধ্যমের কণার দিক একই। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। শব্দ তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। বায়বীয় মাধ্যমে শব্দের বেগ কম, তরলে বেশি, কঠিন পদার্থে আরও বেশি। তো আমরা দেখলাম যে শব্দের ঘন, মানে যে কোনো মাধ্যমের ঘনত্বের সাথে তরঙ্গের প্রবাহের একটা সম্পর্ক আছে। একইভাবে শব্দ তরঙ্গের ক্ষেত্রেও মাধ্যমের ঘনত্বের একটা প্রভাব আছে, বিশেষ করে যান্ত্রিক তরঙ্গের উপর প্রভাব থাকে বেশি। তো শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রা ও আর্দ্রতার উপরেও নির্ভর করে। এখন আচ্ছা, তো আমরা জানি যে তাপমাত্রা এবং মূলত তাপমাত্রা এবং আর্দ্রতার উপর নির্ভর করার কারণ হচ্ছে তাপমাত্রা এবং আর্দ্রতার উপর শব্দের ঘনত্বের একটা সম্পর্ক আছে। মেইনলি শব্দের বেগ নির্ভর করে ঘনত্বের উপর, আর তাপমাত্রা এবং আর্দ্রতা ঘনত্বকে কি করে, প্রভাবিত করে, ঠিক আছে? যেমন তরল এবং কঠিন পদার্থ, বায়বীয় পদার্থ যেটাই হোক না কেন, তাপমাত্রা বাড়লে কি করে, তাদের মধ্যে ঘনত্বটা কমে যায়। আর আর্দ্রতা বাড়লে বাতাসের ঘনত্ব কি হয়, কমে যায়। আবার তাপমাত্রা বাড়লে অণুগুলো ছোটাছুটিও বেড়ে যায়। একদিকে যেমন ঘনত্ব কমে, আরেকদিকে কিন্তু অণুর ছোটাছুটি বেড়ে যায়। সেই ক্ষেত্রে কি হয়, তাপমাত্রার সাথে তাপমাত্রা এবং আর্দ্রতা ভিন্ন ভিন্নভাবে কি করে, শব্দের বেগকে প্রভাবিত করে। অন্যান্য তরঙ্গের মতো শব্দ তরঙ্গের তীব্রতাও তার বিস্তারের বর্গের সমানুপাতিক, অর্থাৎ শব্দ তরঙ্গের বিস্তার বেশি হলে তীব্রতা বেশি হবে, বিস্তার যদি কম হয় সে তীব্রতা কম হবে। বিস্তার 2 গুণ হলে তীব্রতা হবে 4 গুণ। এটাকে অনেক সময় শব্দ শক্তিও বলা হয়। শব্দের তীব্রতাটা কিন্তু শব্দের শক্তির সমানুপাতিক, মানে শব্দের যে শক্তি, এটা শব্দের তীব্রতার সমানুপাতিক। তো অন্যান্য যে কোনো তরঙ্গের মতোই শব্দ তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ এবং উপরিপতন হয়, ঠিক আছে? তো তো আমরা এই পর্যন্ত দেখলাম। এরপরে প্রতিধ্বনি, তারপর শব্দের বিভিন্ন বেগ, এই অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাস থেকে আবার দেখে এই অধ্যায়টা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ, ঠিক আছে? আজকে এই পর্যন্তই।